আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের টপিক হচ্ছে ডেটা টাইপস অ্যান্ড অপারেটরস। তো আপনার ডাউনলোড কিভাবে করবেন সেই ডিটেলসটা হচ্ছে আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছিলাম গতকালকে। সেখানে হচ্ছে লিংক পাবেন, লিংকে গেলে হচ্ছে হয়ে যাবে। তো আমি যদি ওই জিনিসটা আরেকবার দেখাই দিই সবাইকে তাহলে তো ভালো হবে। গুগল ক্লাসরুমে তো মনে হয় সবাই জয়েন করছেন, তাই না? আমি কিছু কম দেখছি, অনেকে জয়েন হতে পারেনি কোনো কারণে। আশা করি আজকের মধ্যে সবাই জয়েন হয়ে যাবেন। তো ওখানে হচ্ছে আমি একটা লিংক পোস্ট করে দিছি। সরি, এটা ক্লাস ওয়ানের ইন্ট্রোডাকশনে। তো ওখানে লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা এটা হচ্ছে আর এর লিঙ্ক, এটা হচ্ছে আর স্টুডিওর লিঙ্ক। কথা হচ্ছে আর 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 স্টুডিও কি আমাকে দুইটা ইনস্টল করতে হবে কিনা? সো অ্যান্সার অ্যান্সার হচ্ছে ইয়েস, আপনাকে আর স্টুডিও এবং আর দুইটা ইনস্টল করতে হবে। বিকজ আর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট ওইটার একটা আইডিই প্রয়োজন হবে, বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আপনাকে আরো এক্সট্রা অনেক ফাংশনালিটি দিবে। সো অনেকে অনেক কিছু ইউজ করে, কেউ কেউ ভিএস কোড ইউজ করতে পারে, কেউ কেউ অন্যান্য যে সব আছে সেগুলো ইউজ করতে পারে। কিছুক্ষণ আগে একজন বলছিল গুগল কলাব ইউজ করতে পারবো কিনা, হ্যাঁ ওগুলো ইউজ করা যাবে। বাট আর এর জন্য সবচেয়ে ভালো আইডি হচ্ছে আর স্টুডিও। আপনি গুগল করলেও সবার আগে এটাই পাবেন। সো এই জন্য হচ্ছে আমি আর স্টুডিওটা প্রেফার করি এবং এটাই ম্যাক্সিমাম সবাই ইউজ করে। আর 3 নম্বর একটা লিঙ্ক আছে, আর টুলস। তো এটা হচ্ছে আপাতত আমাদের প্রয়োজন হবে না। আমরা যখন ফাংশন দিয়ে ফাংশন তৈরি করা কিংবা প্যাকেজ দিয়ে কাজ করা শুরু করব তখন হচ্ছে আমাদের এই জিনিসটা তৈরি প্রয়োজন হবে। সো এটা আমি আপাতত লিঙ্কটা দিয়ে রাখলাম, আপাতত ডাউনলোড করে রেখে দিতে পারেন, বাট ইনস্টল করা বা সেরকম কোনো কিছু প্রয়োজন হবে না। আপাতত আমাদের এই প্রথম দুইটা লিঙ্কই প্রয়োজন হবে। সো আমি সবাইকে সাজেস্ট করব যে এই দুইটা লিঙ্ক থেকে যা যা প্রয়োজন সেগুলো ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। সো আর এর জন্য তো এই লিঙ্কে যাবেন, গিয়ে কিছু অপশন পাবেন। আপনি যদি লিনাক্স ইউজার হন বা ম্যাক ওএস ইউজার হন সেই অনুযায়ী হচ্ছে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। সো আমি হচ্ছে উইন্ডোজ ইউজার, সো আমি এখানে ক্লিক করলাম উইন্ডোজে। সেখান থেকে বেজে ক্লিক করতে হবে। সো বেজে ক্লিক করলাম, সেখান থেকে চলে যাবো এখানে। সো লেটেস্ট ভার্সন যেটা 4.4.2, তো এটাই আমাকে দেখাচ্ছে। প্রিভিয়াস ভার্সনের জন্য হচ্ছে আমি অন্য জায়গায় যেতে পারবো। এখানে হচ্ছে প্রিভিয়াস রিলিজ পাওয়া যাবে। সো এখানে ক্লিক করলে হচ্ছে আপনার আম, আর এর ইনস্টলেশন ফাইল যেটা সেটা ডাউনলোড হয়ে যাবে। So আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি এটা আবার ইনস্টল করতেছি না, এটা থাক। আর যদি ব্যাক করি আর স্টুডিওটায় যাই, ওখানে গেলে হচ্ছে সিমিলার একটা পেজ আসবে, বাট সেখানে হচ্ছে আরো অনেক লেখা থাকবে। সো যারা রেকর্ডিংটা দেখে ইনস্টল করছেন তারা এই জিনিসটা সম্পর্কে জানেন, বা যারা দেখেন নাই তাদের জন্য আমি এটা আরেকবার বলে দিই এখানে কি ইস্যু হইতে পারে। আচ্ছা, যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি আর্ট টুলস এর বিষয়টা তাহলে বলে রাখি। আর্ট টুলস এর লিঙ্কটাতে গেলে আপনারা দেখবেন যে বেশ কয়েকটা ভার্সন আছে এবং পাশে লিখা আছে যে ফর আর ভার্সন ফ্রম 4.4.0 অথবা 4.3 সামথিং, 4.2 সামথিং। আমি দেখাইছিলাম আমার আরটা হচ্ছে 4.3 সামথিং। সেটার জন্য আমাকে অ্যাকচুয়ালি আর্ট টুলস এর এই ভার্সনটা ডাউনলোড করে রাখছিল। সরি, 4.3 এইটা ডাউনলোড করে রাখছিল। আর আপনারা যারা হচ্ছে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতেছেন 4.4.2, তাদের জন্য অ্যাকচুয়ালি আর্ট টুলস এর এই প্যাকেজটা ডাউনলোড করতে হবে। সো এই সবগুলো সেম জিনিস, বাট এগুলোর মেইন কাজ হচ্ছে এখানে আমরা আর দিয়ে যে প্যাকেজগুলো তৈরি করা হচ্ছে, তো সেই প্যাকেজগুলোর অনেকগুলো হচ্ছে সি দিয়ে ডেভেলপ করা, অনেকগুলো ফোরট্রান দিয়ে ডেভেলপ করা, ওগুলো হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আর এর কোনো ফাংশন বা প্যাকেজ ডেভেলপ করা হচ্ছে, সেগুলো এখানে আমাদের কম্পাইল করার জন্য এই টুলসটার প্রয়োজন হয়। সো আমরা যখন প্যাকেজ নিয়ে কাজ করব তখনই আমাদের এই টুলসটার প্রয়োজন হবে। কারণ কথা হচ্ছে এই টুলসটা আমাদের ওপেন করা বা সেরকম কোনো কিছু লাগবে না, এটা জাস্ট ইনস্টল করে কম্পিউটারে রেখে দিলেই হবে। সো আমারটা ছিল 4.3.2, সেই জন্য আমি এই লিঙ্কে গিয়ে আর্ট টুলস এর ইনস্টলারটা ডাউনলোড করছিলাম। সো এটা হচ্ছে লিঙ্ক, এখানে ক্লিক করলে হচ্ছে সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন এটা ডাউনলোড হতে একটু সময় লাগে, হয়তো সার্ভার স্পিডটা স্লো সেই জন্য। সো এটা ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে। আর আচ্ছা, আমার এটা কেন হচ্ছে না? আচ্ছা, এটাও তো নেট ইস্যু হতে পারে আমার। So, আপাতত এটা মিনিমাইজ করে দিই। তো ডাউনলোড যেভাবে করে এটা ইউজুয়াল সেভাবে ডাউনলোড করতে হবে। আর প্রবলেম হলে তো আছি, গ্রুপে জানাবেন আর কি। তো আজকের টপিকটাতে আমরা চলে যাই। আজকে সেকেন্ড ক্লাস টপিক হচ্ছে ডেটা টাইপস এন্ড অপারেটরস। এখন যারা প্রিভিয়াসলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো না কোনো একটা জানেন তাদের জন্য এটা জাস্ট ওই নলেজটা এখানে শিফট করে নিয়ে আসা। So, আমরা আজকের লার্নিং অবজেক্টিভ গুলো কি সেগুলো দেখে নিই একবার। আমরা আজকে ডেটা টাইপস এন্ড ভেরিয়েবলস নিয়ে জানবো, দেন আর কিছু কমন অপারেটরস নিয়ে জানবো, দেন কিছু কমন ফাংশনস নিয়ে জানবো। তো আজকের পড়া খুবই কম,
বাট তার আগে হচ্ছে আমরা আর স্টুডিওটা কিভাবে ইউজ করে না করে, সেটা নেভিগেশন করা, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে জানবো। সো প্রথমে আমরা কত ধরনের ডেটা টাইপ আছে সেগুলো একটু দেখে নিই। তো এখানে হচ্ছে নিউমেরিক ডেটা আছে, দেন ইন্টিজার। এখন কথা হচ্ছে নিউমেরিক আর ইন্টিজারের মাঝে ডিফারেন্সটা কি? দুইটাই তো অ্যাকচুয়ালি নাম্বার। তো ডিফারেন্সটা হচ্ছে নিউমেরিক ডেটাগুলো স্পেস বেশি ইউজ করে কম্পেয়ার টু ইন্টিজার। খেয়াল করেন, নিউমেরিকে এই 6 একটা ভ্যালু, সে একটা নাম্বার আমাকে 6 একটা ইনফরমেশন দিচ্ছে। ইন্টিজারের মাঝে সেটাকে লেখা হয় 6L হিসেবে। সো এটাও আমি চাইলে 6L+6, আমি যদি এখন আর স্টুডিওতে যাই, আমি জিনিসটা দেখাইলে মনে হয় ভালো হবে, সাথে সাথে ডেমনস্ট্রেট করবে। সো এটা হচ্ছে আর স্টুডিও। আর স্টুডিওতে কোড গুলো লেখা হয় হচ্ছে এখানে, এই পার্টটাকে বলা হয় কনসোল, এই পার্টটাকে বলা হয় এনভায়রনমেন্ট, আর এখানে হচ্ছে আমরা ফাইলগুলো দেখতে পারি। সো এটা হচ্ছে সবার সেম থাকার কথা। এখন কারো যদি সেম না থাকে, একটু যোগাযোগ করবেন, কিভাবে সেম করা আছে সেটা আমরা দেখবো। সো এখানে আমরা স্লাইডে যে জিনিসগুলো দেখতেছিলাম, বিভিন্ন ডেটা টাইপ। সো সেই ডেটা টাইপ গুলোকে আমরা যদি একটু রান করে দেখতে চাই, সেটার জন্য আমাদেরকে এই কনসোলে যেতে হবে। এই কনসোলে, সো ফর এক্সাম্পল, আমি যদি কনসোলে লিখি 6, দেন এন্টার দিয়ে দিই, এক্স্যাক্টলি এখানে যা আমি টাইপ করছি সেটাই আমাকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। সো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবেন যে আমি যদি একটা কিছু প্রিন্ট করতে চাই, আমাকে লিখতে হচ্ছে প্রিন্ট, তারপরে ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের জন্য কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড এরকম লিখে লাগতেছে। কিন্তু আরে আমাকে প্রিন্ট, আমি যদি কনসোলে প্রিন্ট নাও ইউজ করি, তাও কোনো সমস্যা নেই, আমাকে জিনিসটা প্রিন্ট করে দেখাবে। যেমন আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, আমাকে এটা দেখাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, এই কনসোল থেকে আমি চাচ্ছি যে এই লাইনটা আবার আমি রান করতে চাই। সো আমি এই দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এটাকে কপি করে, কপি দেন পেস্ট, অথবা কিবোর্ডে কন্ট্রোল C কন্ট্রোল V, এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। তো এভাবে করার চেয়ে আরেকটা ইজিয়ার ওয়ে হচ্ছে, আমি যদি এখানে কনসোলটা, এখানে কনসোলে যদি কার্সরটা রেখে আমার কিবোর্ডের আপ অ্যারোতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে উপরের লাইনের কোডটা দেখাবে। আমি যদি আবারও আপ অ্যারো ক্লিক করি, তার উপরের লাইনে কোডটা দেখাবে। আবার আপ অ্যারো ক্লিক করি, তার উপরের লাইন, তার উপরের লাইন। সো এভাবে আমি উপরের লাইনের কোডগুলো কিন্তু এখানে কার্সর দিয়ে আপ ডাউন করে লিখতে পারি। ঠিক আছে। তো আমি আবার ওখানে চলে যাই স্লাইডে। স্লাইডের ডেটা টাইপ গুলো আমি একটু দেখে নিই। 6, 3.14, 10। সো এদেরকে বলা হচ্ছে নিউমেরিক। কেন নিউমেরিক আমি একটু চেক করি। আর সো 6 রান দিলাম, এখানে 6 দেখাচ্ছে। আমি যদি সিক্স এর সাথে +3 করি, 9 দেখাচ্ছে। সো ইন্টিজার লেখা হচ্ছে এই 6 এর সাথে একটা এল এড করে। সো আমি লিখলাম 6, সাথে আমি যদি এল লিখে দেই, রান দিলাম, আমাকে 6 দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমি কোনো ভিজিবল কোনো পার্থক্য দেখতেছি না, দুইটা সেম দেখাচ্ছে। কিন্তু যখন আমি এদের ডেটা টাইপটা চেক করতে যাব, টাইপ অফ ফাংশন দিয়ে, এখানে ফাংশনটা লেখা আছে। So, এই যে একটা টাইপ অফ, সো এই টাইপ অফ ফাংশনটা দিয়ে যখন আমি চেক করতে যাব, সে আমাকে দুইটার ভিন্ন আউটপুট দেখাবে। যেমন আমি টাইপ অফ লিখি, টাইপ অফ 6, সে আমাকে আউটপুট দেখাচ্ছে ডাবল। সো আর এ ডাবল মানে হচ্ছে ফ্লোট, সিতে যেটাকে আমরা ফ্লোট বলে আসি, এখানে সেটা হচ্ছে ডাবল। সো টাইপ অফ 6 আমাকে দেখাচ্ছে ডাবল। সো আমি যদি টাইপ অফ 6L দেই, সে আমাকে দেখাচ্ছে ইন্টিজার। সো এই এল মানে কিন্তু এটা আসলে কোনো স্ট্রিং হয়ে গেছে সেরকম কিছু না। সো স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে কোনো একটা ক্যারেক্টার। আমি যখন কিছুক্ষণ আগে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখছিলাম, সেটা ছিল একটা স্ট্রিং। আমি চাইলে ওইটাকে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না। আমার ডেটা সেটে মেল ফিমেল এই বিষয়গুলো থাকতে পারে। সো ওরা হচ্ছে স্ট্রিং। তার ডিভিশন হইতে পারে, সে কোন ডিভিশনের লোক ছিল। আমাদের হয়তো কোনো একটা সার্ভে ডেটা আছে, সেখানে অনেক এই ধরনের ইনফরমেশন থাকতে পারে। সো এই ডেটাগুলোকে বলা হয় স্ট্রিং ডাটা বা ক্যারেক্টার ডেটা। সো এটা যদি আমরা কিভাবে লিখবো, এটা লেখার জন্য আমাকে অবশ্যই কোটেশন ইউজ করতে হবে। তো কোটেশনের ভেতরে আমি যাই লিখি না কেন, সেটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার ডেটা হয়ে যাবে বা স্ট্রিং ডেটা হয়ে যাবে। তো এটা যদি আমি একটু চেক করি, যে ফর এক্সাম্পল আমি ডাবল কোট দিলাম, ডাবল কোট দিলে হচ্ছে সাথে সাথে ক্লোজিং কোটেশনটা চলে আসে। ঠিক আছে। বাট সিঙ্গেল কোট দিলেও এরকম ক্লোজিং ব্র্যাকেটটা
মানে ক্লোজিং কোডটা চলে আসে। So, আমি ইউজুয়ালি ডাবল কোডটা প্রেফার করি। এটার একটা কারণ হচ্ছে অনেক ধরনের স্ট্রিং থাকে যেখানে হচ্ছে মাঝখানে অ্যাপোস্ট্রোফিয়েট কমা ইউজ করা হয়, যেমন ডোন্ট। সো ডোন্ট কিভাবে লিখে, ডু নট লেখা যায়, এটাকে যদি আমি শর্ট ফর্মে লিখি তাহলে হয়ে যাচ্ছে ডোন্ট। সো এই যে ডোন্ট, এখানে একটা সমস্যা হয়ে গেল যে মাঝখানে একটা সিঙ্গেল কোট আছে। সো এই ধরনের স্ট্রিং কে আমি আসলে কিভাবে বুঝাবো, আমার আমার ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে বুঝাবো যে সে আসলে একটা স্ট্রিং। তো সেটা বোঝানোর জন্যই আমাকে আসলে ডাবল কোডটা ইউজ করার প্রয়োজন হয়। সো এই ডাবল কোডটা দিলে সে অ্যাকচুয়ালি এটাকে মানে স্কিপ করে যায়। সো এটা যদি আমি রান দিই, সে অ্যাকচুয়ালি এটাকে একটা স্ট্রিং হিসেবে নিছে। কিন্তু আমি যদি সিঙ্গেল কোট ইউজ করতাম, সিঙ্গেল কোটের ভিতরে আমি এখন ডোন্ট লিখবো, হচ্ছে না। সে এরকম দিচ্ছে যে আনএক্সপেক্টেড সিম্বল ইন হেয়ার। সো তখন আমাকে এইটাকে এসকেপ করার জন্য একটা এসকেপ অপারেটর ইউজ করার প্রয়োজন হইতো। সো আর এ এসকেপ অপারেটর হচ্ছে ব্যাকস্ল্যাশ। সো ওইটাও দেখে দিই, ডোন্ট। সো আমি এখন এইটাকে যদি স্ট্রিং বুঝাইতে চাই, আমাকে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং এর পার্ট। কিন্তু যখনই আমি এটা রান দিব, সে আমাকে একটা এরর দিবে যে আনএক্সপেক্টেড সিম্বল ইন ডোন্ট। এই আনএক্সপেক্টেড সিম্বলটা কে? এই হচ্ছে সেই আনএক্সপেক্টেড সিম্বল। সো আমাকে এখন বুঝাইতে হবে যে না, তুমি যখন এটাকে স্ট্রিং হিসেবে কনসিডার করবা, তখন এখান থেকে এটাকে বাদ দিয়ে চিন্তা করবা। সো এটাকে এসকেপ করবা। সো আমি এখন যদি এসকেপ করতে চাই, আমাকে এখানে অ্যাকচুয়ালি মাঝখানে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। এবং আমি যদি এটাকে রান দিই, সে অ্যাকচুয়ালি ওটাকে এসকেপ করে গিয়ে ক্লোজিং ব্র্যাকেটটা মানে ক্লোজিং কোটেশনে চলে গেছে। সো এভাবে হচ্ছে আমাদের এসকেপ অপারেটরটা ইউজ করতে হয় কখনো কখনো। এখন এই ধরনের ইস্যু যেন অ্যারাইজ না করে, সেজন্যই আমি অ্যাকচুয়ালি সবসময় ডাবল কোটটা ইউজ করি। তো আমাকে ওই কোটেশনটা মানে এসকেপ অপারেটর ইউজ করা লাগতেছে না, বাট আমি আমার স্ট্রিংটা পেয়ে গেছি। সো এটা ডেটা টাইপটা যদি আমি চেক করি, টাইপ অফ ফাংশন দিয়ে ডোন্ট, তো তার টাইপ অফ কি দেখাচ্ছে, ক্যারেক্টার। তো সিমিলারলি আমি যদি আরেকটা ক্যারেক্টার টাইপ ডেটা নেই, ধরলাম টাইপ অফ মেল, সে কি হয়ে গেল, ক্যারেক্টার। সো আমি যখনই কোনো ক্যারেক্টার টাইপের ডেটা সেটকে ডিফাইন করতে যাব, আম আপ করে কোডগুলো লিখেন। ওকে, এটা আপ করে কিভাবে করবো, আমি জুম ইন করে দিই, বড় দেখা যাবে। সো টাইপ অফ, আমি এটা দেখতেছি যে সে একটা ক্যারেক্টার। সো আমাদেরকে যখনই কোনো ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ করতে হবে বা ইনপুট দিতে হবে, সবসময় সেটাকে কোটেশনের ভিতরে লিখতে হবে। সো আমি যদি এখন টাইপ অফ দিয়ে কোটেশন না দিয়ে লিখি মেইল, কি ঘটতে পারে, সে অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্ট খুঁজতেছে যে মেইল নামে কোনো অবজেক্ট আমার এনভায়রনমেন্টে আছে কিনা। সো এই এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি কি? এই এনভায়রনমেন্টটা হচ্ছে আমি যখন কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করব কিংবা কোনো ডেটা সেট এখানে লোড দিব, সেই জিনিসগুলো হচ্ছে এইখানে সেভ থাকবে, আমি চাইলে এখান থেকে দেখতে পারবো। তো এটা আমরা সামনে আসতেছি, তো তখন হচ্ছে আমরা এই বিষয়টা আরো ভালো করে দেখতে পারবো। তো নেক্সট আর কি আছে ডেটা টাইপ, আমাদের লজিক্যাল ডেটা টাইপ আছে, ট্রু ফলস, এবং হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। সো এই কমপ্লেক্স ডেটা টাইপটা অ্যাকচুয়ালি, সরি, এটা অ্যাকচুয়ালি খুব একটা ইউজ হয় না, বাট ডেটা টাইপটা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কখনো না কখনো লাগতে পারে, আমাদের লাগতে পারে। তো সেই জন্য হচ্ছে এটাকে আমরা ডিফাইন করে দেখতে পারি। এবং এইটার ক্ষেত্রে আমাদের যে যে কমপ্লেক্স পার্টটা, সেটা হচ্ছে আই যুক্ত পার্টটা। আই মানে হচ্ছে √1-1। যারা কমপ্লেক্স ভেরিয়েবল বা কমপ্লেক্স ডেটা নিয়ে কাজ করেন, বুঝেন, তারা হচ্ছে এটা সম্পর্কে একটা আইডিয়া থাকবে। মানে হচ্ছে এই আই মানে হচ্ছে √1। এখন ইন জেনারেল তো কোনো নেগেটিভ নাম্বারের রুট করা যায় না। সো যখনই এরকম কোনো মানে সিনারিও অ্যারাইজ করে, তখন আমাদেরকেই কমপ্লেক্স ভ্যালুগুলো ইউজ ইউজ করতে হয়। আচ্ছা, তার আগে আমরা তাহলে ট্রু ফলস এর বিষয়টা দেখে নিই, বা লজিক্যালটা কিভাবে কাজ করে সেটা দেখে নিই। আমি যদি এখানে টাইপ অফ দিয়ে ট্রু লিখি, দেখুন ট্রু কিন্তু আমি এভাবে লিখতে পারি। সো এটা একটা ট্রু, কিন্তু সমস্যা হয়ে গেছে, আমি যখন এটাকে কোটেশনের ভিতরে দিছি, সে অ্যাকচুয়ালি এটাকে একটা স্ট্রিং হিসেবে কনসিডার করবে বা ক্যারেক্টার হিসেবে কনসিডার করবে। সো আমি এটা রান দিচ্ছি, সে হয়ে গেল এখন ক্যারেক্টার। সো এই লজিক্যাল মানে লজিক্যাল ভ্যালুগুলো, লজিক্যাল টাইপের ডেটা টাইপ গুলোকে যদি আমি এখানে আহ বুঝাইতে চাই, সেক্ষেত্রে আমাকে এই কোটেশনটা বাদ দিয়ে বুঝাতে হবে। সো আমি এখানে লিখি টাইপ অফ ট্রু। খেয়াল করেন, এটা সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সো পাইথনে কিন্তু এটাকে সবগুলো ক্যাপিটাল লিখে না, শুধু টিটা ক্যাপিটাল থাকে, দেন হচ্ছে
আর ইউ ই এগুলো হচ্ছে স্মল লেটার থাকে, কিন্তু আর এ এই সবগুলো লেটারই ক্যাপিটাল থাকতে হবে। সো এখানে ডাটা টাইপ দেখাচ্ছে লজিক্যাল। এখন মজার বিষয় হচ্ছে আমাকে আসলে পুরাটা না লিখলেও হইতো, আমি যদি শুধু টি লিখতাম তাহলেও সেম কাজ হইতো, সে ট্রু কে এটাকে মানে ট্রু হিসেবে কনসিডার করতো, এবং আমি এটা চেক করতে পারি যে আসলে ট্রু আর এই টি ইকুয়াল কিনা। সো এটা কিভাবে চেক করা যায়? ট্রু দিয়ে ডাবল ইকুয়াল ক্যাপিটাল টি। সো এটা রান দিলে আমাকে দেখাবে যে এইটা এবং এইটা অ্যাকচুয়ালি ট্রু, দুইটা সমান। সো ফলসের জন্য তাহলে কি হবে? ফলসের জন্য সিমিলারলি এফ এ এল এস ই, এটার যদি টাইপ অফটা আমরা চেক করি তাহলে দেখা যাবে সে হচ্ছে অ্যাকচুয়ালি সে লজিক্যাল। এবং এটাকে আমি যদি ছোট করে লিখতে চাই তাহলে লিখতে হবে ক্যাপিটাল এফ, এবং এটা যদি আমি রান দিই আমাকে দেখা যাবে এটা লজিক্যাল। সো এই এফ ইকুয়াল টু যদি আমি ট্রু চেক করতে যাই আমার অ্যান্সার কি আসা উচিত? ফলস আসা উচিত। সো এটার অ্যান্সার অ্যাকচুয়ালি ফলস আসছে। আর আমাদের বাকি ছিল হচ্ছে কমপ্লেক্স ডেটা। সো কমপ্লেক্স ডেটার ক্ষেত্রে আমি বলছিলাম যে একটা রিয়েল পার্ট থাকবে, যেমন 3, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এটার সাথে যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার অ্যাড করে দিই, ধরলাম 3i, সো এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। সো এইটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। এবং এটার টাইপটা যদি আমরা চেক করি, 3 + 3i, সরি, 3 সো এটা আমাকে দেখাচ্ছে এটা ডাটা টাইপ হচ্ছে কমপ্লেক্স টাইপ। সো এইগুলো ছিল আমাদের বেসিক ডাটা টাইপ। আমি এখন কোয়েশ্চেন গুলো একটু দেখে নেই, কি কি কোয়েশ্চেন আসছে। ভাইয়া একটুখানি প্রশ্ন করবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ কোয়েশ্চেন। বলছিলাম ভাইয়া, এখানে হচ্ছে আমরা যে লজিক্যাল ট্রু এবং ফলস, এক্ষেত্রে আমরা যেটুকু আগে দেখছি, আমার যেটুকু জানা যে হচ্ছে, আমি আসা ক্লাসের আগে একটু দেখতেছিলাম, সেখানে হলো যে 0 1 2 3 এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা কোনটাকে হচ্ছে ট্রু ধরবো আর কোনটাকে ফলস ধরবো, এটা আসলে কিভাবে ডিফাইন করে দিতে হবে? নাকি হচ্ছে এরকম দেওয়া আছে কিনা যে 0 কে সবসময় ফলস, 1 কে সবসময় ট্রু, বা 3 কে সবসময় হচ্ছে ফলস, 4 কে সবসময় হচ্ছে ট্রু, এভাবে কি ধরতে হবে? আমরা আসলে 0 1 খুব একটা ইউজ করি না আমার যতটুকু মনে পড়ে, বাট আমরা না। একটু চেক করে দেখতে পারি। হ্যাঁ, ভালো হ্যাঁ কোয়েশ্চেন, আসলে আমরা চেক করে দেখতে পারি যে ট্রু ইকুয়াল টু 1 দিলে আমাদের কি দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে। ট্রু ইকুয়াল টু 0 দেখালে কি দেখাচ্ছে? ফলস দেখাচ্ছে। তার মানে আচ্ছা। ফলস ইকুয়াল টু 0 দেখালে আমাকে ট্রু দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি 1 কে ট্রু বলতে পারি এবং 0 কে ফলস বলতে পারি। 0 আর 1 দিয়ে তো হয়, কিন্তু 3 4 দিয়ে তো শুনি নাই। হ্যাঁ, 3 আসলে ট্রুথ বোঝায়। আমি মজার বিষয়টা বলি, ট্রু ইকুয়াল টু 3 বলি সে, আচ্ছা ফলস, তার মানে আসলে ওই 2 3 এগুলো কিছু হবে না, 1 এবং 0তেই থাকতে হবে। 0 আর 1-এর ভিতরে। ইয়া, বুঝতে পারছি। ইন জেনারেল আমরা আসলে 0 বা 1-এর দিকে কখনোই যাই না, ট্রু ফলসেই থাকি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি চ্যাটে কয়েকটা কোয়েশ্চেন দেখতেছি। উম, বা এই যে কনসোলে যে আউটপুট গুলো আসছে বা কনসোলে যে প্রোগ্রাম গুলো করলেন, এগুলো সেভ করবেন কিভাবে একটু কাইন্ডলি যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, ওই পার্টটা এখন আসবো। তার আগে আমি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে নিই। ইজ স্ট্রিং কল্ড ক্যারেক্টার টাইপ মিনিং নো স্ট্রিং টাইপিং ডাটা? আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ইন্টারচেঞ্জেবলি দুইটা টার্মকে ইউজ করা হয়। আপনি চাইলে এটাকে অ্যাকচুয়ালি স্ট্রিং বলতে পারেন, এটাকে ক্যারেক্টার বলতে পারেন। ক্যারেক্টার এবং স্ট্রিং অ্যাকচুয়ালি সেম জিনিস। আচ্ছা, ইফ উই গিভ এনি ডেসিমাল পয়েন্ট নাম্বার দেন হোয়াট হ্যাপেন দেন? আচ্ছা, রাইট, ভালো কোয়েশ্চেন। এটা হয়তো আমি কোনো কারণে স্কিপ করে গেছি উপরে। আচ্ছা, আমি বলি। সো আমি যখন টাইপ অফ লিখতেছিলাম ওই ফ্লোট বা ডাবল এবং ইন্টিজারের মধ্যে, খেয়াল করে দেখেন, আমি যখন শুধু 6 লিখতেছি আমি চোখে দেখতেছি এটা একটা ইন্টিজার, কিন্তু আমার ডেটা টাইপ বলতেছে সে অ্যাকচুয়ালি ডাবল। ঠিক আছে? কিন্তু আমি যখনই এটার সাথে একটা লেস লাগাই দিচ্ছি, মানে এল অ্যাড করে দিচ্ছি সাথে, সে তখন এটাকে ইন্টিজার হিসেবে কনসিডার করতেছে। এবং আমি যখন এটাকে 6.87 এরকম কিছু একটা দিচ্ছি সেটা হচ্ছে ডাবল। সো এটা তো আর কোনোভাবেই ইন্টিজার হওয়ার কোনো চান্স নাই। সো এই ডাবল আর ইন্টিজারের মাঝে ডিফারেন্সটা হচ্ছে, আমি যখন কোনো একটা ইন্টিজারকে ইন্টিজার বলতে চাই তখন আমাকে এটা ইমপ্লিসিট ভাবে এটার সাথে এলটাকে অ্যাড করে দিতে হবে। অথবা আরেকটাই ওয়ে হচ্ছে, এজ ডট ইন্টিজার একটা ফাংশন আছে, ওই ফাংশনটার ভিতরে যদি আমি একটা ভ্যালু দিয়ে দিই সে তখন এই ভ্যালুটাকে ইন্টিজার হিসেবে কনসিডার করবে। সো আমি যদি এইটার ডাটা টাইপটা চেক করি তো তখন সে এটাকে ইন্টিজার হিসেবে কনসিডার করতেছে। সো সিমিলারলি আমি এস ডট ইন্টিজারের জায়গায় যদি এস ডট ক্যারেক্টার লিখি, সো এটা এস ডট ক্যারেক্টার লিখি, তাহলে আমাদের ডাটা টাইপটা দেখাচ্ছে ক্যারেক্টার। সো এইভাবেও আমরা ডাটা টাইপকে চেঞ্জ করতে পারি।
আর ভালো কথা, এখানে আমি এস ডট ক্যারেক্টার দিয়ে ক্যারেক্টার বানালাম, বাট ইজিয়ার ওয়ে ছিল। ইজিয়ার ওয়ে হচ্ছে আমি জাস্ট এখানে একটা কোট অ্যাড করে দিব, তো সে তখন ক্যারেক্টার হয়ে যাচ্ছে। তো আশা করি এই ডেটা টাইপটা একটা থেকে আরেকটায় কিভাবে যাচ্ছে সেটা আশা করি সবাই ক্লিয়ার। এবং জিরো ওয়ানের বিষয়টা আসছিল, ওইটা আমি কখনো চিন্তা করিনি, কারণ জিরো ওয়ান নিয়ে আমরা কখনো কাজ করি না, আমরা ভাইয়া সবসময় ট্রু এখানে ফলসই চিন্তা করি। ফ্লোটের ডাটাগুলো কিভাবে আমরা করব, মানে ডাবলে আমরা তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে পাইথনে ফ্লোটের নিলাম, এখানে যে তিন সংখ্যা দশমিকের পরে তিন সংখ্যা নেওয়ার কারণে ডাবল বুঝাচ্ছে। যদি আমি দুই সংখ্যা নিতাম তাহলে কি ফ্লোট বুঝাইতো নাকি ডাবলে বুঝাবে? আরে আম, আমাদেরকে আসলে ওই ডাবল আর ইন্টিজার নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, কারণ আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, এখানে এত হিউজ পরিমাণ ডেটা আসবে যে সবকিছুই অ্যাকচুয়ালি আলটিমেটলি ডাবল হয়ে যাবে। কারণ কোনো কিছুকে আমি যখনই একটা কিছু দিয়ে ডিভাইড করি, সে তখন ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, এবং ফ্র্যাকশন মানে সে ডাবল। সো আমি যখন 4 কে 2 দিয়ে ভাগ করতেছি, সে 2 হচ্ছে, ঠিক আছে, বাট 4 কে যদি আমি 1.5 দিয়ে ভাগ করি, সে একটা ডেসিমাল হয়ে যাচ্ছে। এবং ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে এই ধরনের সিনারিও বেশি আসে। সো খুবই কম সময় আসবে যখন আমাদেরকে আসলে কোনো ইন্টিজার ডাটা নিয়ে কাজ করতে হবে। বাট যেহেতু প্রোগ্রামের মধ্যে আমরা আছি, সেই জন্য জানার জন্য বিষয়টা জেনে রাখা ভালো যে ইন্টিজারে নেওয়া যায় বা ডাবলে নেওয়া যায়। So এটাই হচ্ছে এই বেসিক বিষয়টা আর কি। ওকে, এখন তাহলে আমরা দেখি যে এতক্ষণ ধরে যে আমরা কাজ করলাম, এই কাজগুলো গেল কই। বেসিক থেকে আস্তে আস্তে আমরা উপর দিকে যাই। সো এমন হইতে পারে যে আমরা আসলে এখানে কিছু কোড টেস্ট করতেছিলাম, শুধুমাত্র টেস্টিং পারপাস, আমাদের কোডগুলো সেভ করার প্রয়োজন নাই। কিন্তু হঠাৎ করে মনে হলো যে আচ্ছা আমার তো এগুলো সেভ করা উচিত ছিল। আমি কি একটু আপনাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু হ্যালো, অনেক অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে, বলেন। আমি কি একটু আমি কি একটু যে ওনার ওই ভাই কোশ্চেনটা একটু অ্যান্সার দিতে পারি ভাই, ওই যে 01-এর যে বিষয়টা। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে ভাই, আমরা যখন কম্পিউটারে আসলে কাজ করি তখন তো কম্পিউটার 01 ছাড়া কিছু বুঝতে পারে না, তাই না? তো এই 01টা তো আসলে মূলত আসে আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে টার্মটা থাকে ওই টার্ম থেকে, হ্যাঁ। হুম, তো হুম, ওইটার বেসিস হচ্ছে কন্ট্রোল লজিক হিসাবে ওকে হচ্ছে বাই ডিফল্ট 0 ইকুয়াল টু ফলস, মানে কারেন্ট নাই। হুম, হুম, আর হচ্ছে আপনার 1 ইকুয়াল টু হচ্ছে ট্রু, এটা ধরা হয়। হুম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা বলছেন। আমি কানেকশনটা কখনো করতে পারি নাই। থ্যাংক ইউ, আপনার থেকে এই জিনিসটা জানতে পারলাম। ওকে, এখন কোডগুলো কোথায় গেল? এখন উপরে যদি ডান দিকে তাকান, সেখানে কিছু জিনিস দেখবেন। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা আমাদের সামনে আছে। হিস্ট্রিতে ক্লিক করলে আমরা অ্যাকচুয়ালি হিস্ট্রি দেখতে পারবো যে আগে আমরা কি কি কোড এতক্ষণ ধরে রান দিছি। সেখানে আমার মনে হয় গত কয়েকদিনে যা যা রান দিছি সব চলে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে সেই কোডগুলো আছে। এখন কথা হচ্ছে এইটাও তো কোনো এফিশিয়েন্ট ওয়ে না আমার কোড দেখার। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্টে কোড লিখতে হবে। তো স্ক্রিপ্টের জন্য আমাদেরকে যেতে হবে ফাইলে, সেখান থেকে নিউ ফাইল, সেখান থেকে আর স্ক্রিপ্ট। সো পাইথনেও যেরকম করে পাইথন স্ক্রিপ্ট ওপেন করে একটা, বা সিকুয়েলে যেমন স্ক্রিপ্ট ওপেন করা যায়, সেম ভাবে এখানে আর স্ক্রিপ্ট ওপেন করা যায়। এখন এটার পাশাপাশি আপনারা যদি নিচের দিকে তাকান, আরো অনেক অপশন থাকার কথা। এখন এগুলার কিছু কিছু আছে স্পেসিফিক প্যাকেজের সাথে আসে, কিছু কিছু আছে হচ্ছে আর স্টুডিওর সাথেই বিল্ট ইন থাকে। তো আমার সাথে আপনাদের অনেকের অনেক কিছু না মিলতে পারে, বাট মোটামুটি অনেকগুলো অপশন থাকার কথা। তো আমি এখান থেকে আর স্ক্রিপ্ট ওপেন করে নিব। সো এখানে দেখা যাচ্ছে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, আর আমার কনসোলটা নিচে নেমে গেছে। সো এটাই হচ্ছে আমাদের আর স্ক্রিপ্ট, যেখানে হচ্ছে এতক্ষণ ধরে যা যা কোড করলাম সবকিছু এখানে হচ্ছে লেখা পসিবল। তো আমার কাছে অলরেডি কিছু কোড লেখা ছিল, আমি যদি একটু কপি করে নিয়ে আসি, কপি পেস্ট। সো এখানে হচ্ছে কিছু কোড দেখা যাচ্ছে। তো এটা যদি সেভ করি, সেভ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এই বাটনটা অথবা কন্ট্রোল এস। তো আমি সাজেস্ট করবো হচ্ছে সবাই শর্টকাটের সাথে পরিচিত থাকবেন, শর্টকাট ইউজ করলে জীবন সহজ হয়। তো আমি হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করবো এখন। কন্ট্রোল এস এ ক্লিক করলাম। দেন আমার কাজের সুবিধার্থে আপাতত আমি ডেস্কটপেই সেভ রাখি। বাট আমার কোডগুলো খুব সম্ভবত এই কোর্সের জন্য একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি অলরেডি সবগুলো কোড রেখে দিয়েছি। তো এখানে যদি যাই, এই যে আমার কোর্সের ফোল্ডার, সেখানে হচ্ছে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি কোডস, এবং সেই কোডের মধ্যে আমি স্ক্রিপ্ট গুলো সব রেখে দিয়েছি। এগুলো হচ্ছে আমার আর স্ক্রিপ্ট। এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের জন্য কোড, এটা হচ্ছে থার্ড ক্লাসের জন্য। সো আপনাদেরকে যখন আমি কোডগুলো দিব, আপনারা হচ্ছে আপনাদের কম্পিউটারে
এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, সেখানে হচ্ছে এই কোডগুলো রাখবেন, তাহলে হচ্ছে জিনিসগুলো সাজানো থাকবে। আর হচ্ছে এটার ভিতরে একটা ফোল্ডার রাখবেন হচ্ছে ডেটার জন্য। সো আমি যে ডেটাগুলো শেয়ার করবো আপনাদের সাথে সেগুলো সব এখানে থাকবে। সো এই কোডের ভিতরে এই কোডগুলো থাকতেছে কোড ফোল্ডারটার ভিতরে, সাথে হচ্ছে ডেটাও থাকবে। তাতে সুবিধা হবে যে যখন আপনি কোনো একটা স্ক্রিপ্টে, ধরেন ডেটা wrangling এর স্ক্রিপ্টটা নিয়ে যখন আপনি কাজ করতেছেন, সেখানে যে ডেটাগুলো আছে সেগুলো আপনি ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, আপনাকে বারবার লোকেশন চেঞ্জ করতে হবে না। তো এটাকে সেভ করে নিই না, সেভ করে রাখি। ডেস্কটপে গিয়ে আমি নাম দিচ্ছি ক্লাস 02 ডেটা টাইপ অ্যান্ড কি ছিল, অপারেটরস। আমি এই নামে হচ্ছে একটা ক্লাস স্ক্রিপ্ট সেভ করে ফেললাম, এবং এখানে হচ্ছে সেই কোডগুলো আছে। তো এখানে আমি এতক্ষণ কনসোলে হচ্ছে কোডগুলো রান দিচ্ছিলাম, এবং সাথে সাথে এখানে আউটপুটটা চলে আসতেছিল এন্টার দেওয়ার সাথে সাথে। কিন্তু এই স্ক্রিপ্ট থেকে কোডগুলো কিভাবে এখানে আসবে, আসার ওয়ে হচ্ছে একটা, এখানে দেখেন রান একটা বাটন আছে। তো এটার মানে হচ্ছে যে আমি যখন একটা একটা লাইনে থাকতেছি, ধরেন এই লাইনটাতে, আমি যদি কার্সরটা এখানে রাখি, দেন এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে এই লাইনটা রান হবে। আমাকে এই পুরোটা সেভ করার মানে সিলেক্ট করে নেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট কার্সরটা এখানে রেখে রানে ক্লিক করলেই রান হয়ে যাবে। অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার। আপনি যদি কার্সরটা এখানে রাখেন, তখন হচ্ছে অপশনে দেখবেন কন্ট্রোল প্লাস এন্টার, হোভার করলে ওই যে লেখাটা আসছে রান দ্য কারেন্ট লাইন অর সিলেকশন, কন্ট্রোল প্লাস এন্টার। আপনি কন্ট্রোল কিবোর্ডে হচ্ছে কন্ট্রোল এন্টার চাপ দিলে এই লাইনটা রান হয়ে যাবে এবং কার্সরটা নিচের লাইনে চলে আসবে। এখন আপনি যদি চান যে এই লাইনটা রান হবে কিন্তু কার্সরটা নিচের লাইনে আসবে না, সেক্ষেত্রে আপনাকে রান দিতে হবে হচ্ছে অল্ট এন্টার। সো অল্ট প্লাস এন্টার, আমি যদি এখানে অল্ট প্লাস এন্টার কি চাপি, তাহলে হচ্ছে এই লাইনে ক্লিক করে কার্সর রেখে যদি আমি রান দিই, তাহলে কার্সরটা এখানেই থাকবে। সো কন্ট্রোল এন্টার এই লাইনেই থাকতেছে। বাট আমি এখন যদি কন্ট্রোল এন্টারে ক্লিক করি, তাহলে হচ্ছে কার্সরটা নিচের লাইনে চলে যাবে। সো এটা হচ্ছে যখন আপনারা লং টাইম ধরে কাজ করতে থাকবেন, তখন ফিল করবেন যে আমার আসলে কখন কোন শর্টকাটটা প্রয়োজন হয়। সো শর্টকাট ইউজ করলে জীবন সহজ হয়ে যাবে, ট্রাস্ট মি। কন্ট্রোল এন্টার এটা হচ্ছে আরেকটা শর্টকাট। এখন কথা হচ্ছে এই শর্টকাট গুলো এখান থেকে মনে রাখতে হবে এমন কোনো কথা নাই। এগুলো খুব সম্ভবত এখানে কোডে গেলে আম, থাকার কথা, একটু খুঁজে দেখতে হবে কোথায় যেন এই সবকিছু আছে। আমার কখনো প্রয়োজন হয় না, এই জন্য হচ্ছে আমার মনেও নাই। আহ, এই যে ভাই কোড আছে আপনার বাম দিক থেকে 3 নাম্বার। হ্যাঁ, পেয়ে গেছি। কিবোর্ড শর্টকাট কুইক রেফারেন্স, মানে এই যে এখানে ছিল টুলসে গেলে কিবোর্ড শর্টকাটস হেল্প। ওকে, তো টুলসে কিবোর্ড শর্টকাটস হেল্পে গেলে হচ্ছে এই কি কি শর্টকাট আছে এখানে ইউজ করার জন্য সবগুলো এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা আর কি যখন যেটা লাগে বা কয়েকটা ইউজ করতে করতে বুঝে যাবেন, হাতে চলে আসবে, তখন আর মাথা খাটাইতে হবে না। তো এখান থেকে হচ্ছে আপনার শর্টকাট গুলো কাইন্ডলি দেখে নেবেন, শর্টকাট ইউজ করলে জীবন সহজ হয়ে ভাই যাবে। এটা একটু বলবেন, অল্ট এন্টার আর কন্ট্রোল এন্টারের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, কন্ট্রোল এন্টার দিলে এই যে আমি যখন এই কার্সরটা এখানে রেখে কন্ট্রোল এন্টার দিচ্ছি, খেয়াল করেন আমার কার্সরটা এখানে ছিল, বাট এখন এখানে চলে আসছিল। আমি যদি আবার রান দিই, কার্সরটা নিচের লেনে চলে আসছে, নিচের লেনে চলে আসছে। তো এতক্ষণ আমি কন্ট্রোল এন্টার চাপ দিছি, বাট আমি যদি এখন আবার ধরো আমি এখানে কার্সরটা রেখে অল্ট এন্টার চাপি, আমার কার্সরটা নিচের লেনে যায় নাই, কার্সরটা এই লেনেই আছে। সো হইতে পারে আমি একই জিনিস বা একই মডেল বারবার রান দিতেছি, বিভিন্ন মানে ছোটখাটো চেঞ্জ করে, তো আমার প্রয়োজন হচ্ছে না বারবার নিচের দিকে যাওয়ার। তো সেরকম আলসেমির জন্য যারা অলস আমার মতো, তারা হচ্ছে এইরকম কাজ করতে পারে, অল্ট এন্টার দিয়ে হচ্ছে এই লাইনেই থাকবে, বারবার উপরের দিকে যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, মানে রিপিটিটিভ রানের জন্য হলো যে অল্ট এন্টার, আর আপনার সিকুয়েন্সিয়াল এক্সিকিউশনের জন্য মানে লাইন বাই লাইনের জন্য আমরা কন্ট্রোল এন্টার দিব। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি সবগুলো একসাথে রান দিতে চান, সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলে সবগুলো একসাথে রান হয়ে যাবে। এখন আমার কনসোল কিন্তু হিজিবিজি হয়ে গেছে, অনেক বেশি কোড হয়ে গেছে। আর আর রান বাটনে করলে, হিট করলে সব একসাথে। না, রান বাটনে তো লিখেই আছে রান দ্য কারেন্ট সিলেকশন। ও কন্ট্রোল এন্টার, সরি হ্যাঁ, জি। এটা হচ্ছে কন্ট্রোল এন্টারের কাজ, যা হচ্ছে এখানে তাই হচ্ছে। আর এই যে এই যে অপশনটা, এই অপশনটার কাজ হচ্ছে রিরান দ্য প্রিভিয়াস কোড রিজন, মানে এই লাইনের উপরে যা যা আছে সেগুলো সব রান করবে।
তো এটা আসলে কখনোই আমি ইউজ করি না। সবসময় আমার শর্টকাট ইউজ করা হয় যে আমি ধরলাম এই দুইটা লাইন রান দিতে চাচ্ছি, আমি দুইটা লাইন সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিচ্ছি, আমার কোড রান হয়ে যাচ্ছে। সো এই তো। এখন আমি ভাইয়া হচ্ছে এই যে কোনো রেফারেন্স লিখতে গেলে ধরেন কোনো কোডিং এর পাশে আমি শর্টকাট একটা লিখে রাখবো, এটার জন্য কি এই যে হ্যাশ চিহ্ন দিয়ে এটা লেখা যায় না? ইয়েস, এটা পাইথনে হচ্ছে যেমন। কমেন্ট। রাইট হ্যাঁ, রাইট, পাইথনের কমেন্ট। মতো একদম সেম। কমেন্ট, আচ্ছা আচ্ছা। এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে কমেন্ট আমি লিখলাম, আমি চাইলে এখানে হেডার ইউজ করতে পারতাম আমার স্ক্রিপ্টে। যেমন আমি এতক্ষণ কি শিখলাম, ডেটা টাইপ। আমি এখানে একটা হেডার দিয়ে দিতে পারি, একটা হ্যাশ দিয়ে ডেটা টাইপ লিখে। এখন খেয়াল করেন, আমি যদি এখানে 4টা হ্যাশ দেই, 1 2 3 4, এটা অ্যাকচুয়ালি লেভেল 1 হেডার হয়ে যাবে। এবং আমি এখানে যদি ক্লিক করি এই যে উপরে এই জায়গাটায়, তো সে অ্যাকচুয়ালি আমাকে এখানে হেডারটা দেখাবে, ডেটা টাইপ। এবং এটাকে আমি একটু এই পাশে নিয়ে ছোট করে আমার আমার সুবিধা মতো রাখতে পারি। তো সিমিলারলি আমি ধরলাম আরো একটু কাজ করব, যে আমি এখানে সেকেন্ড লেভেল হেডার দিতে চাচ্ছি, যে এটা হচ্ছে আমার লেভেল 1 হেডার, লেভেল 2 হেডার হচ্ছে দুইটা হ্যাশ দিতে হবে। দেন আমি নাম দিচ্ছি কি, ডাবল ডেটা টাইপ। তো এটাকে আমি হেডার হিসেবে কনফার্ম করার জন্য এখন আমাকে 4টা হ্যাশ দিতে হবে। সো এটা হচ্ছে আমার লেভেল 2 হেডার। সো এটা লেভেল 1 হেডার, সেটার ভেতরে হচ্ছে লেভেল 2 হেডার। এবং এটাকে আচ্ছা আমি এখান থেকে ইজিলি নেভিগেট করতে পারতেছি। সো যখন আমার কোড অনেক বড় হয়ে যাবে, দেখা যাচ্ছে 200 300 লাইন হয়ে গেছে, তখন আমি ইজিলি একটা কোড ব্লক থেকে অন্য একটা কোড ব্লকে এই হেডার গুলো ইউজ করে আপ ডাউন করতে পারি চাইলেই। ঠিক আছে? মানে আপনার রাইট প্যানেলে যদি আমরা ক্লিক করি ওইখানে ওই সেকশনে চলে যাবো এরকম। হ্যাঁ, রাইট রাইট রাইট। যেমন আমি যদি কিছু এক্সট্রা কোড এখানে অ্যাড করি, ধরলাম এই জিনিসটাই কপি করে নিচে যাই, আবার দেই কপি পেস্ট কপি পেস্ট। সো দেখেন আমি এখন 70 নম্বর লাইনে আছি। আমি ভাবতেছি যে উপরের প্রথম যে পার্ট ছিল সেখানে চলে যাব। আমি এখানে ক্লিক করলে হচ্ছে এই পার্টে চলে যেতে পারবো, বা নিচে যদি ক্লিক করি এখানে এই পার্টে চলে যাব। তো এইভাবে হচ্ছে যখন কোড লেন্দি হয়ে যাবে, এরকম হেডার গুলো দেওয়ার মাধ্যমে বিভিন্ন পার্টে আপনি চলে যেতে পারবেন। তো ধরেন আপনি অ্যানালাইসিস করতেছেন, একটা পার্টে হচ্ছে ডেটা ক্লিন করছেন, তারপরে একটা পার্টে আপনি ইডিএ করছেন, একটা পার্টে আপনি মডেলিং করছেন। তো সেগুলো যদি আপনি এখানে হেডার দিয়ে আলাদা করে রাখেন, তাহলে ইজিলি আপনি একটা পার্ট থেকে কোনো একটা পার্টে নেভিগেট করতে পারবেন। ভাই এইভাবে যে আপনার হেডারটা দিলেন, ফার্স্ট হেডার সেকেন্ড হেডার, এভাবে কতটুকু পর্যন্ত দেওয়া যাবে? এটা খুব সম্ভবত 5টা বা 6টা, আমার এক্সাক্টলি মনে নেই। প্রত্যেকটার শেষে 4টা করে হ্যাশ, আর রাইট, প্রথমে প্রত্যেকটা একটা শেষে দুইটা 4টা করে এভাবে হ্যাশ, একটা দুইটা করে, হ্যাঁ। এখানে 5টা কি পর্যন্ত। কোডের পাশাপাশি মানে মার্কডাউন ল্যাঙ্গুয়েজটাও ইমপ্লিমেন্ট করা যায় কোডের এটা সাথে? যেহেতু স্ক্রিপ্ট, সো এখানে হচ্ছে মার্কডাউনটা ব্যবহার করা যাবে না। মার্কডাউন ব্যবহার করার জন্য আপনাকে হচ্ছে আর মার্কডাউন ইউজ করতে হবে। সো এখন আর মার্কডাউন তো হচ্ছে এখানেই আছে, ফাইলে গেলে নিউ ফাইল, দেন হচ্ছে আর মার্কডাউন। এইটা হচ্ছে আমি আহ 5 বা 6 নাম্বার ক্লাসে গিয়ে এটা দেখাবো। তো তার আগে হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে, সেজন্য হচ্ছে এই জিনিসগুলো আমরা পরে যাব। ওটা কি মানে আলাদা ফাইল তৈরি হবে নাকি কোডের সাথে এইভাবে হেডারের মতো লেখা যাবে? না, ওইটা আলাদা ফাইল ক্রিয়েট হবে যদি আপনি ওইটাকে রেন্ডার করেন। ওখানে একটু বিষয় আছে, আমি ওই আচ্ছা জিনিসটা আচ্ছা। পরে আসতেছি। আপনি চাইলে হচ্ছে একটু ঘাটাঘাটি করতে পারেন, তাহলে হচ্ছে আগে আগে জানতে পারবেন আর কি। ওইটা একটু সময় নিয়ে দেখাইতে হবে, সেজন্য হচ্ছে আজকে দেখাচ্ছি না। মানে আপনার মাল্টি লাইন কমেন্ট আছে এখানে? হ্যাঁ, শিওর। মাল্টি লাইন বলতে আপনি বোঝাচ্ছেন যে এখানে আমি এক্সট্রা হ্যাশ দিতে হবে আর কি। ধরেন আপনি ও, দিস ইজ লাইন 1, দেন এন্টার দিয়ে এখানে দিস ইজ লাইন 2, এভাবে যেতে হবে। এই ছাড়া অপশন নাই? না, এটা ছাড়া আর কোনো অপশন নেই। ওকে। আচ্ছা, তাহলে ডেটা টাইপের পার্টটা আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। এটা সামনে যখন আমরা অ্যাপ্লাইড সেক্টরে যাব সেখানে গিয়ে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আরেকটা কলাম আছে, সেটা হচ্ছে মোড। এটা আসলে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না আপাতত, তবে মোডটা অ্যাকচুয়ালি এটা বোঝায় যে আমাদের এই অবজেক্টটা মেমোরিতে কি হিসেবে স্টোর করা আছে। মানে মেমোরির স্টোরেজ মোডটা আসলে কি, সেটা অ্যাকচুয়ালি এটা দিয়ে বোঝা যায়। সো যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, তাদের জন্য এইগুলো জানা থাকা ভালো। যেমন মেমোরিতে অ্যাকচুয়ালি এই দুইটা টাইপ, ডাবল এবং ইন্টিজার, দুইটা অ্যাকচুয়ালি নিউমেরিক ডাটা হিসেবে সেভ থাকে। সো তার কাছে আসলে দুইটাই সেম জিনিস, বাট এই দুইটা আসলে ডিফারেন্ট। যখন হচ্ছে আমি অ্যানালাইসিস করতে যাব তখন অ্যাকচুয়ালি ডিফারেন্ট, বাট মেমোরিতে তারা দুইজন সেম। আর অন্যগুলো একদম
ডেটার কাছে আমি যে যা দেখতেছি এখানে মেমোরিতে তাই, লজিক্যাল মানে লজিক্যাল, ক্যারেক্টার মানে ক্যারেক্টার, কমপ্লেক্স মানে কমপ্লেক্স। সো এখন একটা লাইন আছে, সেটা হচ্ছে when working with multiple elements of a data type use the function c to combine multiple elements। এখন এতক্ষণ আমি যে কোডগুলো দেখাচ্ছিলাম সেখানে শুধু একটা করে এলিমেন্ট ছিল, 6 এটা একটা ভ্যালু, ট্রু একটা ভ্যালু। সো একটা ভ্যালুকে আমাকে কোনো কিছু করা লাগতেছিল না, কিন্তু মনে করেন আমি 3-4টা ডেটা টাইপ দেখতে চাচ্ছি, যেমন টাইপ অফ 3, 4, তারপর 10। ভাবলাম যে আমি এই 3টা ডেটা টাইপ সেটা দেখতে চাই। So, এটা যদি আমি রান দিই, সরি, কন্ট্রোল এন্টার, আমাকে দেখাবে যে আনইউজড আর্গুমেন্ট 4, 10। তো তার মানে কি, টাইপ অফ ফাংশনটা এক্সপেক্ট করতেছিল একটা অবজেক্ট, বাট আমি তাকে দিছি অ্যাকচুয়ালি 3টা অবজেক্ট। সেখানে 3টা ডিফারেন্ট অবজেক্ট হয়ে গেছে। তো আমাকে যদি বুঝাইতে হয় যে তুমি আসলে একটা অবজেক্ট হিসেবে এই 3টাকে নিবা, তখন আমাকে অ্যাকচুয়ালি এটাকে সি কম্বাইন ফাংশনটার ভিতরে র্যাপ করে দিতে হবে। সো সি দিয়ে সেটার ভিতরে যদি আমি এই 3টাকে দিয়ে দিই, তখন সে অ্যাকচুয়ালি এই 3টাকে একটা অবজেক্ট হিসেবে কনসিডার করবে। সো এই টাইপ অফ ফাংশনটার ইনপুট হিসেবে নেবে একটা অবজেক্ট, সেই একটা অবজেক্ট আমি তাকে দিয়ে দিলাম, এটি হচ্ছে তোমার একটা অবজেক্ট যার লেন্থ হচ্ছে 3। সেটা রান দিই। তো এখন আমাকে দেখাচ্ছে যে এটার ডেটা টাইপ হচ্ছে ডাবল। আমি যদি এটাকে 3L করে দেই, 4L করে দেই, 10L করে দেই, এবার যদি রান দিই, সে দেখাচ্ছে হচ্ছে এটা ইন্টিজার। সো এভাবে হচ্ছে আমরা এখানে যদি মিক্স করা থাকে, যেমন 3 একটা স্ট্রিং, দেন এল সহ এল একটা। হ্যাঁ, স্ট্রিং যদি দেই তাহলে সবগুলো স্ট্রিং হয়ে যাবে। যেমন আমি যদি এখানে একটা ধরলাম মেল, এটা একটা স্ট্রিং, রাইট? তো এটা যদি আমি চেক করি তাহলে সবগুলো ক্যারেক্টার হয়ে যাবে, সবগুলোই ক্যারেক্টার। এবং ইভেন আমি যদি এটাকে জাস্ট এইটুকু সিলেক্ট করে রান দিই, আমি কি করলাম, আমি কিন্তু এমনিতে রান দিচ্ছিলাম এখানে কার্সর রেখে, বাট আমি যদি শুধু এইটুকু রান দিয়ে চেক করতে চাই এবং কন্ট্রোল এন্টার দেই, তাহলে সে হচ্ছে শুধু এইটুকুই রান দিবে কনসোলে। সো এভাবে কিন্তু আমি পুরো একটা কোডের সার্টেন একটা পার্টকে রান দিতে পারি। যেমন আমি ভাবতেছি যে এইটুকুও আমি রান দেবো না, আমি শুধু এইটুকু রান দিব, সেক্ষেত্রে আমি শুধু এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিতে পারি, সেক্ষেত্রে শুধু এইটুকুই রান হবে। সো যেটা বলতেছিলাম, খেয়াল করে দেখেন, যখন আমি এইটাকে রান দিলাম, কন্ট্রোল সি, সরি, এইটাকে যখন কন্ট্রোল এন্টার দিলাম, তখন 3Lটা কিন্তু আমার আউটপুটে হয়ে গেছে 3, এবং সেটার সামনে পেছনে কোটেশন আছে। সো যখনই আমি কনসোলে কোনো কিছুর সামনে পিছনে কোটেশন পাবো, সেটা অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার। সো এই মেইল, যখন আমি ডেটা সেটে এই জিনিসটা রাখছিলাম, সে অ্যাকচুয়ালি বাকি সবাইকে তার মতো করে ফেলছে। সো সে বেশি পাওয়ারফুল। সো পাওয়ারফুলের কথা চিন্তা করলে ক্যারেক্টারটা বেশি পাওয়ারফুল, দেন হচ্ছে ফ্লোট বা ডাবল, দেন হচ্ছে ইন্টিজার। সো কিভাবে ডাবলটা বেশি পাওয়ারফুল, যেমন আমি যদি এখানে 4 রাখি, টাইপ অফ চেক করি, সে দেখাচ্ছে ডাবল। সো দুইটা এখানে ইন্টিজার ছিল, কিন্তু শুধুমাত্র 4 থাকার কারণে সে একটা ইন্টিজার না, সে একটা ফ্লোট। শুধুমাত্র একটা ফ্লোট থাকার কারণে বাকি দুইটাকেও সে ফ্লোট বানাই দিছে। সো এইভাবে হচ্ছে এই একটা ডাটা টাইপের সাথে অন্য একটা ডাটা টাইপের কম্বাইন করলে কিভাবে একটা একটা চেঞ্জ করে ফেলে, সেটা আসলে এখান থেকে দেখা যায়। এটা এটার ইউজ কেস কি? আমরা কেন এরকম কয়েকটা ডেটা টাইপকে একসাথে করে এগুলো টাইপ চেকিং কেন দরকার আমাদের? না, এটা তো আমরা শুধু টাইপটা চেকিং আমরা করতেছি। টাইপ চেকিং করতেছি না, আমরা হচ্ছে ডাটা টাইপ গুলো শিখতেছি। এটা কখনো লাগবে না। জাস্ট ডাটা টাইপ গুলো কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা এটা করতেছি। এখন এই প্রবলেমটা কখন হতে পারে আমি বলি, যে ধরেন আপনার কাছে দুইটা ডিফারেন্ট ডেটা সেট আছে, বাট দুইটা ডিফারেন্ট ডেটা সেটে সেম কলাম, কিন্তু আপনার টিমের অন্য একজন, সে কোনো একটা স্পেসিফিক কলামকে সেভ করছে ক্যারেক্টার হিসেবে বাই মিস্টেক, যদিও সেটা নিউমেরিক হওয়ার কথা ছিল। আপনি সেটা ঠিকঠাক নিউমেরিক হিসেবে সেভ করছেন। তো আপনি যখন ওই আপনার টিমমেটের ডেটার সাথে আপনার ডেটা মিক্স করতেছেন, তখন হচ্ছে ওর ওই কলামটা ক্যারেক্টার থাকার কারণে আপনার কলামটাও ক্যারেক্টার হয়ে যাবে এই মিস্টেকের কারণে। সো ওই জন্য হচ্ছে ডেটা টাইপটা জানা ভালো, যে আপনি আসলে কোন টাইপের ডেটা নিয়ে কাজ করতেছেন। মানে ওর কলাম নেম এবং আমার কলাম নেম দুইটা একসাথে চেক করার জন্য। আম,
এরকম? ওইরকম না, আমি আমি ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। এখন শুরুতে এই জিনিসটা আচ্ছা। ক্লিয়ার হবে না, কারণ আমি ডেটা ফ্রেম না দেখাইলে আপনাকে এটা এক্সপ্লেন করতে পারতেছি না। আচ্ছা, কম্বাইন এলিমেন্টের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি আশা করি। যখন আমার মাল্টিপল এলিমেন্ট থাকবে তখন হচ্ছে এইভাবে কম্বাইন করতে হয়। এখন এখন পর্যন্ত কিন্তু আমরা এই এনভায়রনমেন্টে কোনো কিছুকে সেভ করিনি। তো এখানে আমরা কিভাবে কোনো কিছু সেভ করতে পারি? যেমন এইমাত্র আমি এইটা কাজ করলাম, এটা নিয়ে কাজ করলাম, কিন্তু এটা তো আমি সেভ করে নেই। তা আমি যদি এখন এটার মোড বা স্টোরেজ মোডটা চেক করতে চাই, ধরলাম মোড ফাংশনটা দিয়ে এটাকে চেক করতে চাচ্ছি, তো আমাকে কি করতে হইলো? এই সবটা কপি করে এখানে পেস্ট করা লাগলো। দেন আমি কন্ট্রোল এন্টার দিয়ে চেক করলাম যে এটা স্টোরেজ মোড কি। স্টোরেজ মোড হচ্ছে নিউমেরিক। সো এই কাজটা আমার করা লাগতো না যদি আমি এটাকে আগেই কোনো একটা ভেরিয়েবলে সেভ করে নিতাম। সো সেভ করার জন্য এটাকে আমি কপি করে নিলাম। কপি করে উপরে নাইলে যাই, সেখানে গিয়ে একটা ভেরিয়েবলের নাম আমি ডিফাইন করি। সো নামটা হতে পারে এক্স। হ্যাঁ, এটা ফার্স্টে কনসোলে করে একটু দেখলে ভালো হতো, মানে সেভ করা জিনিসটা। আচ্ছা, না না, কনসোল, সরি, কনসোলে সেভ করা আর এখানে সেভ করা তো সেম জিনিস। আমি যদি এখানে এক্স ইকুয়াল দিয়ে ধরলাম কোনো একটা ভ্যালু 10, রান দেই, সে অ্যাকচুয়ালি এখানে সেভ হচ্ছে। কিন্তু এটা তো সেভ থাকলো না, ওই যে যে প্রবলেমটা যে আমাদের কোডগুলো গেল কই। সো এই জন্য হচ্ছে আমরা স্ক্রিপ্টে চলে আসলাম। সো এখানে আমরা এটা সেভ করতেছি, এক্স এর মধ্যে 10 কে সেভ করতেছি। সো পাইথনে যে কাজটা করে সেটা হচ্ছে এক্স ইকুয়াল দিয়ে কোনো একটা ভ্যালু, সেটা হতে পারে 10। নতুন একটা ভেরিয়েবল যদি ডিফাইন করতে চাই আমি সেটা নাম দিতে পারি ওয়াই। তারপর আমরা ধরলাম লিখতেছি 34। অথবা আরেকটা যদি ডিফাইন করতে চাই জেড, সেখানে আমরা লিখতে পারি 12। সো এই তিনটাই যদি আমরা এখন রান দিই, কিভাবে রান দিতে পারি? তিনটা সিলেক্ট করে রান দিতে পারি, অথবা লাইন বাই লাইন রান দিতে পারি। সো এটা হচ্ছে প্রেফারেন্সের বিষয়। সো আমি একটা করে রান দিই, প্রথমটা রান দিলাম এক্স ইকুয়াল টু 10, দেন সেকেন্ড রান দিলাম এক্স ইকুয়াল টু 34, দেন 12। সো তিনটাই কিন্তু আমি রান দিলাম, কনসোলে হচ্ছে সেগুলো রান হইলো দেখাচ্ছে। এবং একই সাথে এনভায়রনমেন্টে যদি আমি তাকাই তাহলে দেখবো যে এক্স এর ভ্যালু 10, এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আশ্চর্য সুবিধা। এই সুবিধাটা আমি কোলাবে পাবো না বা অন্য কোথাও পাবো না। আমি যদি স্পাইডার ইউজ করি কিংবা পাইথনের বেশ কয়েকটা ইয়ে আছে ওগুলোতে ইউজ করি, যেখানে হচ্ছে আর সাপোর্ট করে, ওখানে আবার আমি এই সুবিধাগুলো পাবো। সো এটা ডিপেন্ড করে আপনি কোন আইডিই ব্যবহার করতেছেন। সো এখানে আম, আচ্ছা, আমি কেন ইকুয়াল দিলাম? মজার কথা বলি, আর কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভেরিয়েবল ডিফাইন করার জন্য ইকুয়াল ইউজ করে না। বাই কনভেনশন এখানে ইউজ করা হয় অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটরটা হচ্ছে এরকম একটা এরর মতো। এই এররটা দিয়ে বোঝায় যে ক্যান ভ্যালুটাকে এক্স এ অ্যাসাইন করো। সো আমি সাজেস্ট করব যে প্রথম দিকে হয়তো অনেকের মাথা ঠিক থাকতে পারে না যে কেন আমি এরকম করতেছি, কেন আমি একটাই কল না দিয়ে এরকম করতেছি। সো এটা বাই কনভেনশন, যেহেতু একটা অপারেটর আছে আমরা এটাই ইউজ করব। এখন এটার সুবিধা হচ্ছে আমি যদি চাই, আমার ইচ্ছা করলো যে আমি উল্টা কাজ করবো, আমার দুনিয়াটা উল্টা, আমি চাইলে এরকম করতে পারি 67, এটাকে আমি এতে অ্যাসাইন করবো। আমি চাইলে এইভাবে রান দিতে পারি। তাহলে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে যেখানে ভ্যালুটা এই পাশে। যদিও এই কাজ কেউ করবে না, যদি কেউ এই কাজ করে সে আসলে মাথা খারাপ। যাই হোক, আমি বোঝানোর জন্য বললাম যে আসলে অ্যাসাইন অপারেটরটা এইভাবে কাজ করে। আমি চাইলে একটা ভ্যালুকে এইভাবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি। এবং কিন্তু আমি এখন, আপনার ইকুয়াল সাইনও কাজ করে, আপনি তো তাই দেখাইলেন, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল সাইনও কাজ করে। ইকুয়াল সাইন কাজ করে। সো আমি যদি এখন ভ্যালুগুলো নিয়ে কাজ করতে চাই একদম সেম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, আমি ধরলাম এক্স এর সাথে ওয়াই এর একটা এডিশন করতে চাচ্ছি। সো এক্স এর মধ্যে আমার আছে হচ্ছে কত, 10, আর ওয়াই আছে হচ্ছে 34। সো এই দুইটা যদি যোগ করি আমি এক্স প্লাস ওয়াই দিয়ে, তাহলে এরকম হয়ে গেল 44। এখন খেয়াল করেন, আমি যখন এই লেখাটা লিখলাম আমি হচ্ছে মাঝখানে একটা স্পেস দিছি। সো এই স্পেসটা দেওয়া ম্যান্ডেটরি না, জাস্ট দেখতে সুবিধা হয়, মানে দেখতে সুন্দর লাগে। কারণ এখানে হচ্ছে কোড ফরম্যাটিং এর একটা বিষয় আছে যে কোডটা কত সুন্দর হচ্ছে, কতটা রিডেবল হচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে পাইথনে যদিও ইন্ডেন্টেশনের একটা ব্যাপার আছে যে একটা সার্টেন গ্যাপ থাকতে হয়, একটা ট্যাব বা দুইটা ট্যাব। এখানে কিন্তু মানে আর প্রোগ্রামিং এ ওইরকম গ্যাপ থাকার কোনো বিষয় নাই। আপনি যখন ফর লুপ পড়তে যাবেন, যেমন পাইথনে কি করা হয়, ফর সামথিং ইন সামথিং দিয়ে হচ্ছে একটা ট্যাব থাকে এরকম। বাট এখানে কিন্তু এরকম না, এখানে ফরটা হচ্ছে এরকম, ফর আই ইন সামথিং দেন সেকেন্ড ব্র্যাকেট, ওইটার ভিতর হচ্ছে সব কোড থাকে। সো ডিফারেন্সটা হচ্ছে ওই জায়গায়। তো
তো এখানে যেহেতু আমাদের ইন্ডেন্টেশনের কোনো বিষয় নাই যে ইন্ডেন্ট না দিলেও হবে, এখান থেকে আমি কোড শুরু করলেও সমস্যা নাই। সো এই জন্য হয় কি, এক একজন এক একভাবে কোড লেখে। সো এই ধরনের প্র্যাকটিস যেন না থাকে সেজন্য হচ্ছে সবাই সাজেস্ট করে যে কোডগুলো যেন সুন্দর থাকে, সেই জন্য হচ্ছে ইন্ডেন্টেশন, যদিও প্রয়োজন নাই ইন্ডেন্টেশন ইউজ করা, ক্যাপটা যেন থাকে, তাতে হচ্ছে কোডগুলো পড়তে সুবিধা হয় অন্যদের জন্য। তো একটা স্ট্যান্ডার্ড তখন মেনটেন করা পসিবল হয়। তো ওই জন্য আর কি আমি এটাকে মাঝখানে একটা স্পেস দিছিলাম, কারণ স্পেসটা দেয়া এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এই দুইটা রান দিলে হচ্ছে আমার অ্যান্সারটা এখানে চলে আসছে। সিমিলারলি অন্যান্য অপারেটর ইউজ করা পসিবল। আচ্ছা, তাহলে আমি তো একটা করে ভ্যালু এখানে অ্যাসাইন করছিলাম, আমি যদি মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? যেটা বলছিলাম একটু আগে, আমি কম্বাইন ফাংশনটা ইউজ করতে পারি, যেটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। সি দিয়ে ব্র্যাকেট, ওইটার ভিতর হচ্ছে আমরা ভ্যালু গুলো পাস করে দিব। ভ্যালু কি হইতে পারে? মানুষের বয়স হইতে পারে। তো আমাদের বয়সগুলো কিরকম? 23, 26, 29, 18, 30 এরকম। তো আমি তাহলে কি করলাম, এরকম কিছু ভ্যালু দিয়ে দিলাম, সেটাকে আমি এক্স এর ভেতর অ্যাসাইন করে দিচ্ছি। তো এখন মনে হলো যে না, আমি আসলে এক্স এর নাম এক্স রাখবো না, এক্স এর নাম আমি চেঞ্জ করে ফেলবো। So আমি চাইলে এটাকে এইচ নাম দিতে পারি, দেন সেখানের ভেতরে এক্সটাকে অ্যাসাইন করে দিতে পারি। তাহলে কি হবে, এক্স এর যে ভ্যালু গুলো ছিল, এক্স এর ভ্যালু গুলো কারা একটু চেক করি তো। এক্স এর ভ্যালু গুলো হচ্ছে এরা: 23, 26, 29, 19, 30। তার মানে এই ভ্যালুগুলোকে যদি আমি এখন অন্য কোথাও শিফট করতে চাই বা অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এক্সটাকে নিয়ে এই অ্যাসাইন অপারেটরের মাধ্যমে এই যে শিফট করে দিতে পারি। তো আমি যদি এটা রান দিই, তাহলে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে এইচ নামে। এবং খেয়াল করে দেখেন, আগের যে এক্সটা ছিল সেটাও কিন্তু রয়ে গেছে, সেটা ডিলিট হয়নি। তো সেটাকে আমার যদি ডিলিট করার প্রয়োজন হয়, আমি দুই ভাবে ডিলিট করতে পারি। একটা ওয়ে হচ্ছে ফাংশন ব্যবহার করে, ফাংশনটা হচ্ছে আর এম। আর এম এর ভেতরে যদি আমি যাকে ডিলিট করতে চাই সেই অবজেক্টটা রেখে দিই, তাহলে হচ্ছে সে ডিলিট হয়ে যাবে। সো আমি আর এম এর ফাংশনটার ভেতরে এক্স অবজেক্টটা রাখলাম, দেন হচ্ছে কন্ট্রোল এন্টার। তাহলে দেখা যাচ্ছে কি যে এখান থেকে ওই এক্সটা চলে গেছে। তো সিমিলারলি আমি যদি মাল্টিপল এরকম ডিলিট করতে চাই সেটাও পসিবল, বাট ইজিয়ার যে ওয়েটা সেটা হচ্ছে এখানে। ভাই এখানে আপনি যে প্রিন্ট দিলেন, প্রিন্ট এক্স হুম হুম। পাইথনের মতন, প্রিন্ট না দিয়ে আমি শুধু এক্স দিয়ে এ করলে তো আসবে, হ্যাঁ হ্যাঁ, আসবে, সেটা কোনো সমস্যা নেই, প্রিন্ট অনলি এক্স দিলে আসার কথা। এই যে আসবে। ও আচ্ছা, এক্স তো ডিলিট করে ফেলছি। আচ্ছা, আমি এইচটা নাম দিই, এইচ। সো এইচটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমি আরেকটা শর্টকাট দেখাই। এই যে আমি এখানে কাজটা করলাম, তার উপরে এইচ রাখলাম, তো এইচটাকে যদি আমি নিচে নামাইতে চাই তাহলে কি করতে পারি? একটা হচ্ছে এভাবে কাট করে নিচে লাইনে গিয়ে দেন এভাবে পেস্ট করা। আরেকটা ওয়ে হচ্ছে এখানে কার্সরটা রেখে কিবোর্ডের অল্ট কি ধরে ডাউনে নামাবো, তাহলেই হবে, উপর থেকে নিচে নেমে যাবে। আমি যদি আরো ডাউন দেই সে নিচে নামতে থাকবে, উপরে যেতে থাকবে। তো এইভাবে হচ্ছে মাল্টিপল লাইনকে আমি চাইলে উপর থেকে নিচে নামাতে পারি। যেভাবে আমি আর কি মাল্টিপল লাইন কি ধরলাম, বলছেন ভাই? অল্ট অ্যান্ড ডাউন আপ ডাউন, অল্ট কি ধরে দেন হচ্ছে আপ ডাউন। পেজ ডাউন আর পেজ আপ? এই যে আপনার ওই গেম খেলার সময় স্পিড বাড়ায় যেটা দিয়ে, সেই আপ ডাউন। অ্যারো ডাউন অ্যারো আপ, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, এরো ডাউন এরো আপ। আচ্ছা, আর একটা জিনিস হলো যে আমরা যখন মোর দেন সিঙ্গেল ভ্যালু আসলে আমরা যখন ইউজ করি তখন কিন্তু সেটার সিঙ্গেল ইয়ে থাকে না, সেটা একটা কালেকশন হয়ে যায়, রাইট? লিস্ট, অ্যারে বা ডিকশনারি, পাইথন যা আছে এরকম। সো এখানে যখন আমরা কম্বাইন্ড লাইন নাম্বার 11-এ কম্বাইন্ড দিয়ে মোর দেন ওয়ান বলে 23, 26 মোর দেন ওয়ান। এটার সো নাম কি? ডেফিনেটলি এক্স এক্স এর মধ্যে আর আমাদের কোনো একটা সিঙ্গেল ভ্যালু নাই। সো এটা কালেকশন বা লিস্ট, মানে একটা কালেকশন হয়ে গেল, রাইট? কালেকশন অফ ভ্যালুজ। সো এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? এখানে দেখাই যাচ্ছে যে আপনার এই যে এইজের পাশে এটাকে, আপনার নাম দিয়ে। সো ঠিক আছে আমি বলি, এটাকে বলা হয় ভেক্টর। এটার নাম হচ্ছে আচ্ছা, ভেক্টর। হ্যাঁ। তো ভেক্টর হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট। এখানে শুধু লেন্থ আছে, কোনো মানে মানে হচ্ছে শুধু দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ নাই, উচ্চতা নাই। তো ওকে, এখানে সিরিজের মতো, রাইট? এটা একটা সিরিজ, কিংবা হ্যাঁ সিরিজ চিন্তা করতে পারেন, নামপাই সিরিজ আর কি। হুম হুম। সো আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, রিমুভ করা নিয়ে কথা বলছিলাম। তো এখান থেকে তো আমি ফাংশন দিয়ে রিমুভ করে ফেললাম। রিমুভ করার আরেকটা ওয়ে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে রিমুভ করা।
তো এখানে খেয়াল করেন এনভায়রনমেন্টে আপনারা অনেকগুলো অপশন পাবেন, আমি আপনাদের সাজেস্ট করবো এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন। তো অনেকের হচ্ছে র্যাম কম, তারা হচ্ছে এখানে ক্লিক করে ফ্রি আনইউজড আর মেমোরি করে দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের র্যাম কিছুটা ফাঁকা হবে কিছুক্ষণ পর পর যদি এটা করেন। আর এখানে খেয়াল করেন লিস্ট লেখা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে লিস্ট এবং গ্রিড দুইটা অপশন পাবেন। তো আপনি যদি গ্রিড ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবজেক্ট গুলো তো পাবেনই, সাথে সাথে সেটা ডেটা টাইপ কি, সেটা লেন্থ কত, লেন্থ মানে হচ্ছে সে যে এই অবজেক্টের ভিতরে কতগুলা এলিমেন্ট আছে এবং সেটা কি পরিমাণ মেমোরি দখল করে রাখছে এবং সেটার ভ্যালু গুলা কি, প্রথম কয়েকটা ভ্যালু হচ্ছে এখানে শো করবে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আপনারা চাইলে ভ্যালু গুলো সিলেক্ট করতে পারেন, যে আমি চাইলাম তিনটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এগুলো ডিলিট করবো। সো এই তিনটা সিলেক্ট করে আপনি যদি হচ্ছে এখান থেকে, আচ্ছা সরি সরি এইটাই ডিলিট, তো এখানে যদি ক্লিক করেন ঝাড়ুটাতে, ঝাড়ুতে ক্লিক করে হচ্ছে এই তিনটা ডিলিট হয়ে যাবে, ইয়েস। সো এখানে ক্লিক করলে হচ্ছে তিনটা ডিলিট হয়ে যাচ্ছে। বাট ইন জেনারেল এই ঝাড়ুর কাজ হচ্ছে সবগুলোকে ডিলিট করে ফেলা। সো ঝাড়ুতে ক্লিক করলে হচ্ছে সবাই ডিলিট হয়ে যায়। So, এবং ইনভায়রনমেন্ট হচ্ছে খালি হয়ে যাবে। সো ঝাড়ুটা ব্যবহার করার আগে সাবধান যে এখানে আমার কোডগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিই, আদারওয়াইজ কিন্তু এখান থেকে সব ইনফরমেশন সব সরে যাবে। এখন আরেকটা ঝাড়ু আছে আমাদের, সেই ঝাড়ুটা হচ্ছে এইখানে। সো কনসোলটা অনেক সময় দেখা যাবে যে অনেক ভারী হয়ে গেছে, অনেক বেশি জিনিস আছে। তো আমি যদি কনসোলটাকে খালি করতে চাই, ভাই ভাই একটা খালি তো আমাদেরকে একটু যদি দেখাই দেন এটা পারা যায় কিনা, মানে ধরেন আমি তো ইনপুট দিলাম আর এগুলো তো সবই কনসোলে আসলো আমাদের আউটপুট গুলো, তো এটা হচ্ছে যে পিডিএফ এ কনভার্ট করা যাবে কিনা আউটপুট গুলা? না, এটা এখান থেকে পিডিএফ এ কনভার্ট করা যাবে না, সেটার জন্য হচ্ছে আমাদের মার্কডাউন ইউজ করতে হবে। আমাদের আউটপুট গুলো মার্কডাউনে রেন্ডার হবে, সেখানে হচ্ছে পিডিএফ হোক, এইচটিএমএল ফাইল হোক। সেটা হচ্ছে আমি গতকালকে বলছিলাম যে রিপোর্টিং এর কাজগুলো এখান থেকে আমরা এইভাবে করি না, আমরা সেটা করি হচ্ছে মার্কডাউন দিয়ে। আর স্ক্রিপ্ট ব্যবহার করা হয় হচ্ছে ইন জেনারেল এই জিনিসগুলো রান করার জন্য। এটা ক্লিয়ার হবে না আস্তে আস্তে, শুরুতেই তো এত ডিটেলসে বলা যায় না, অনেক কিছু হয়তো মাথার উপর দিয়ে যাবে। তো ওই জন্য হচ্ছে আমি ধীরে ধীরে যাচ্ছি, তাতে হচ্ছে সবার জন্য সুবিধা হবে, কারণ এখানে অনেক লেভেলের স্টুডেন্টস আছে। So যারা হচ্ছে শুরুতে অনেক কিছু জানে না, অনেকে আছে অনেক কিছু জানে, অলরেডি কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানে। তো যারা জানে তাদের জন্য হচ্ছে ইজি, ব্যাপারটা ধরা অনেক ইজি হবে। তারা হয়তো ভাইয়া শুরুতেই নিচের ঝাড়ুটা ইনঅ্যাক্টিভ আছে। ইনএক্টিভ না, অ্যাকচুয়ালি এটার কালারই এরকম। তো এইটাই ক্লিক করলে হচ্ছে কনসোলটা ক্লিয়ার হয়ে যাবে। এখন করার আগে একটু খেয়াল করে দেখেন, এটার শর্টকাট আছে কন্ট্রোল এল। সো কন্ট্রোল এল এ ক্লিক করলেও কিন্তু এই কনসোল ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যদি এতে ক্লিক করি, কনসোলটা ক্লিয়ার হয়ে গেল, কনসোলের কোডগুলো এখন আর নাই, কিন্তু মানে আউটপুট গুলো দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের কোডগুলো কিন্তু অলরেডি আছে। সেটা হচ্ছে একটা জায়গা হিস্ট্রি, সেখানে গেলে হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি সবগুলো কোড পাবো, যে কিছুক্ষণ আমরা আমরা কি কি রান দিচ্ছি এতক্ষণ ধরে সেগুলো। অথবা এই কনসোল থেকে ওই যে আপেরোতে ক্লিক করলে হচ্ছে এক লাইন আগে আগে হচ্ছে এই কোডগুলো চলে আসবে। তো এইভাবে অ্যাকচুয়ালি কখনোই প্রয়োজন হয় না, যেটা বলতেছিলাম স্ক্রিপ্টিং আমাদের সবকিছু আছে, রাইট? আমরা এখান থেকেই সবগুলো লিখতেছি, দেন আমরা হচ্ছে কনসোলে যাচ্ছি। তো কন্ট্রোলটা হচ্ছে আমাদের জাস্ট কোড দেখার জায়গা। এখন যদি আমি কোনো একটা ফিগার ক্রিয়েট করি, সেটা কোথায় যাবে? সেটা কিন্তু কনসোলে থাকবে না, সেটা যাবে হচ্ছে প্লটের জায়গাটায়। তো অনেকে হয়তো খেয়াল করছেন এখানে ফাইলস এর পাশে একটা অপশন আছে প্লটস। সো যখন একটা প্লট ক্রিয়েট করব আমি, সেই প্লটটা অ্যাকচুয়ালি এইখানে আসবে। এবং যখন একটা প্লট আমি ক্রিয়েট করলাম, সেটা সেভ করব কিভাবে সেটাও এখান থেকে করা যাবে, এক্সপোর্টে ক্লিক করে সেভ এজ ইমেজ কিংবা সেভ এজ পিডিএফ। অথবা আমাদের কোডও আছে, যে কোডগুলো রান দিয়ে হচ্ছে এসভিজি হোক, পিএনজি হোক বা জেপিজি হোক, যে বিভিন্ন ফরম্যাটে হচ্ছে জিনিসগুলোকে আমরা এখানে সেভ করতে পারবো। সো নেভিগেট করলে অনেক কিছুই করা যায়, এখানে অনেক জিনিস আছে একসাথে দেখানো পসিবল। আর প্রথম দিনের হিসাবে সবকিছু আমরা না দেখি, যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন সেগুলোই প্রথমে দেখি। So, আমি স্লাইডে চলে যাই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা প্লটের বলতে। জিনিসটা বললেন কি আমরা কোনো ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করবো ওখানে? না, যেটা বলতেছিলাম যে আমি যখন একটা ফিগার ক্রিয়েট করব, সেই ফিগারটা শো করবে কোথায়? আপনি যদি যখন পাইথন ইউজ করেন সেখানে হচ্ছে আহ, মানে কি বলে, জুপাইটার ইউজ গুলো হচ্ছে আপনাদের ওখানেই নোটবুকেই দেখাচ্ছে ফিগারটা, বাট এইখানে আমাদের ফিগারটা কোথায় দেখাবে? কনসোলে তো ফিগার দেখানোর কোনো ওয়ে নেই। তো ফিগারটা অ্যাকচুয়ালি এই ট্যাবে ওপেন হবে, এখানে একটা ডিভাইস ওপেন হবে, যে ডিভাইসটা অ্যাকচুয়ালি আমাকে ফিগারটা দেখাবে। বা এখান থেকে আমরা চাইলে সেটা সেভও করতে পারবো। ভাইয়া যদি আমরা কমান্ডের পরে যে ভিজুয়ালাইজ করার কিছু বিষয় আসে,
ওই জিনিসগুলা কি কনসোলে শো করবে না প্লটে শো করবে? কোনো না, গ্রাফ বা প্লটে প্লটে শো করবে। প্লটে শো করবে? আচ্ছা। হুম। আচ্ছা, ভাইয়া অ্যাসাইনমেন্ট। এখান থেকে যে ভাই মুভ করার আগে আমার একটা সিম্পল কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে আমরা তো যখন মাল্টিপল ভেরিয়েবল আসলে ডিক্লেয়ার করি তখন তো আমরা পাইথনে দেখি যে ওইখানে কমা কমা দিয়ে আসে, বাট আমরা যখন ডিফাইন করলাম কমা দিয়ে ডিফাইন করলাম, বাট যখন আমি আউটপুট পেলাম তখন কিন্তু আমার কমা গুলা নাই, এটার কারণ কি ভাইয়া? আচ্ছা, এটা, হ্যাঁ, ভালো প্রশ্ন করছেন। কমা নাই কেন? কমা নাই প্লাস আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন। আমি আরো কিছু ডিফাইন করি, ওয়েট এ মিনিট। এক্স এর ভিতরে আমি অনেকগুলা ভ্যালু ডিফাইন করি। সিকোয়েন্স ধরলাম 1 থেকে 100, এভাবে হচ্ছে আমরা একটা সিকোয়েন্স ডিফাইন করতে পারি 1 থেকে 100। সো এটা যদি আমি রান দিই, এক্স এর ভেতরে এখন 1 থেকে 100 সিকোয়েন্সটা আছে। এনভায়রনমেন্টে গেলে হয়তো আমরা এটা দেখতে পারবো। And এটা যদি আমি এখন শো করি, এক্সট্রা রান দিই, কয়েকটা জিনিস খেয়াল করেন। একটা জিনিস হচ্ছে মাঝখানে কোনো কমা নাই। অ্যাকচুয়ালি এটার মানে কিন্তু সেম এরকম, 1 2 3 4 5 এরকম, ঠিক আছে, সেম। এই দুইটার আউটপুট সেম হবে, কিন্তু মাঝখানে কমা নাই, বিকজ এটা হচ্ছে নাম্বার, এবং এখানে কমা না থাকাটাই হচ্ছে বাই কনভেনশন। এটা ডিজাইন করা হয়েছে এইভাবে। দ্বিতীয় জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খেয়াল করেন, এখানে 1 লেখা, এখানে 17 লেখা, 33 লেখা, এগুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে এই স্টার্টিং ভ্যালুটার পজিশন কত। আপনাদের মাথায় রাখতে হবে, আর এর ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 1 থেকে, পাইথনের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। সো দুইটার মাঝে এটা একটা বড় ডিফারেন্স। তো এখানে আপনি যখন কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট সিলেক্ট করতে যাবেন, আপনার ইন্ডেক্সটা হিসাব করতে হবে 1। সো ধরেন আপনি এই এক্স ভেরিয়েবলটার 18 নম্বর ভ্যালুকে আপনি সিলেক্ট করবেন। সো সিলেক্ট করতে হইলে আমি ছোট করে বলে রাখি, থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। সো এক্স এর থার্ড এলিমেন্টকে যদি আমি সিলেক্ট করতে চাই, আমাকে লিখতে হবে এক্স দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে 3। এটা যদি এখন রান দেই, আমি 3টাকে পাবো। তো এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে আমার থার্ড এলিমেন্টটা ছিল এটা। আমি যদি সিকোয়েন্সটা উল্টে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। 100 থেকে 1, সিকোয়েন্সটা উল্টে গেল। আমি যদি এক্সটাকে রান দিই তাহলে দেখা যাচ্ছে যে 100 থেকে 1 পর্যন্ত এই হচ্ছে ভ্যালুগুলো। তো এখানে আমার 17 নম্বর এলিমেন্ট কোনটা? এটা হচ্ছে 17 নম্বর এলিমেন্ট। 66 নম্বর এলিমেন্ট কোনটা? এটা যদি 65 নম্বর এলিমেন্ট হয়, 66 নম্বর এলিমেন্ট হচ্ছে 35। সো একটু ক্রস চেক করে দেখি। 66, সো 66 নম্বর এলিমেন্ট হচ্ছে 35। তাহলে 99 নম্বর এলিমেন্ট কোনটা হবে? এটা যদি 97 নম্বর এলিমেন্ট হয়, এটা হচ্ছে 98, এটা হচ্ছে 99। তো আমি যদি ক্রস চেক করি 2, তাহলে রানলে দেখতেছি 99, সরি 2 না তো, 99 যদি রান দিই তাহলে আমি অ্যান্সার পাবো 2। কারণ কি? আমার 99 নম্বর এলিমেন্টটা হচ্ছে 2। সো এখানে আসলে কয়েকটা কনসেপ্ট একসাথে দিয়ে দিছে। একটা হচ্ছে ভেক্টরের কোনো স্পেসিফিক এলিমেন্ট কিভাবে সিলেক্ট করা যায়। তো স্পেসিফিক ভেক্টর, এটা ছিল একটা ভেক্টর। কারণ কি? এখানে হচ্ছে শুধু লেন্থ আছে, এটা কিন্তু আপ ডাউন বলে কোনো কিছু নাই, শুধু একটা ডাইমেনশনে যাচ্ছে। এটা সিরিয়াল 1 থেকে 100 পর্যন্ত। সো ওইটা আমরা পাচ্ছি, ভেক্টর ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। তারপর ভেক্টরের কোনো স্পেসিফিক এলিমেন্ট কিভাবে সিলেক্ট করা যায় সেটা দেখলাম। এখন তাহলে আরেকটা জিনিস দেখে ফেলি, যেহেতু এটুকু শুরু করে ফেলছি, সেটা হচ্ছে এই ভেক্টরের স্পেসিফিক কয়েকটা এলিমেন্ট কিভাবে সিলেক্ট করা পসিবল। সেটার জন্য অনেকের মাথায় আসতে পারে যে তাহলে আমি জাস্ট ধরলাম প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় এলিমেন্ট, এভাবে দিলে তো হয়ে যাওয়ার কথা। হবে না, কারণ আমাকে অ্যাকচুয়ালি এটার ভিতরে একটা অবজেক্ট পাস করতে হবে, সেটা হচ্ছে সি দিয়ে। সি দিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এলিমেন্ট সিলেক্ট করো। তো তখন হচ্ছে সে অ্যাকচুয়ালি এই প্রথম 3টা এলিমেন্টকে সিলেক্ট করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সে পারবে না। তো এটা যদি রান দিই তাহলে দেখা যাচ্ছে সে সে অ্যাকচুয়ালি প্রথম 3টা এলিমেন্টকে সিলেক্ট করতে পারছে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি আজকের টপিকের বাইরে চলে গেছি আমরা। ভাই আমি একটা প্রশ্ন করি রিলেভেন্ট, সেটা হলো যে আপনি যে ভেক্টর বা সিরিজকে বললেন যে এটা আসলে ওয়ান ডাইমেনশনাল, আই মিন বললেন যে এটা আপ ডাউন নাই বা রাইট লেফট নাই। আমি এটাকে ভেবে চিন্তা করতাম, আমি কনফিউজ হয়ে যাই আসলে, যে এটাকে আমি চিন্তা করতাম হয় ওয়ান রো না হলে ওয়ান কলাম। সো এইভাবে চিন্তা করা ঠিক নাকি? না, এখানে রো কলাম চিন্তা করা ঠিক হবে না। ঠিক হবে না, রাইট রাইট। কারণ আমরা যদি
ওয়ান কলামও চিন্তা করি, ওখানে তো কলাম যদি চিন্তা করি অনেকগুলো রো চলে আসে, রাইট? হুম হুম হুম। রাইট, সো এটা তো অ্যাকচুয়ালি টেবুলার ফরম্যাটে চলে আসলো না যে? এটা হ্যাঁ, টেবুলার না ফরম্যাটে। না, এটা অ্যাকচুয়ালি এদিকে জায়গা নাই তো তাই হচ্ছে নিচে চলে গেছে, এবং সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এই সিরিয়ালটা আসছে। ইন্ডেক্স গুলো হচ্ছে পাশে এইভাবে দেখাচ্ছে যে এটা ইন্ডেক্স হচ্ছে এত। এটা কি তাহলে নতুন লাইনে চলে গেলে সিরিয়ালটা বলে দিবে, এছাড়া তো মানে বলতো না, না। এছাড়া দেখাবে না, রাইট। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি পরে চলে যেতে হলে সময় হচ্ছে আর কি। আম, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তিনটা অ্যাসাইন অপারেটর সম্পর্কে আইডিয়া পাইছি। একটা হচ্ছে এই পাশে কিভাবে অ্যাসাইন করে, আর একটা হচ্ছে উল্টা দিয়ে কিভাবে অ্যাসাইন করে, আর একটা হচ্ছে ইকুয়াল দিয়ে কিভাবে অ্যাসাইন করা যায়। এখন আরো দুইটা অ্যাসাইন অপারেটর আছে, এগুলো হচ্ছে ফোর্সড অ্যাসাইন। এগুলো ইউজ করা হয় হচ্ছে ফাংশনে গেলে, এবং খুব রেয়ারলি ইউজ করা হয়। সেজন্য হচ্ছে এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না। ফাংশনের ক্লাসটাতে গিয়ে হচ্ছে আমি এই দুইটার ইউজ কিভাবে হয় সেটা দেখাবো, কারণ আজকে এটা বুঝাইলে বুঝবে না, কারণ ফাংশন ছাড়া এটা বোঝানো পসিবল না। ইউজুয়ালি কোন অ্যাসাইনমেন্ট অপারেটরটা আপনি ইউজ করেন বা বেশি ইউজ হয় আর কি ইন্ডাস্ট্রিতে? এটা আচ্ছা আচ্ছা। আর কিছু অ্যারিথমেটিক অপারেটর আছে। তো এটা খুবই মানে আমি আসলে পাশে কোডও দিয়ে রাখছি সাথে, কিভাবে কোনটার আউটপুট কি আসবে, এবং এগুলোর মিনিং আশা করি সবাই অবগত। সো এটা নিয়ে আমি কথা বাড়াচ্ছি না। এখন লাস্টে একটা আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো এটা হচ্ছে স্পেশাল। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য পাইথনে দেখা যাবে আস্ত একটা মডিউল ইম্পোর্ট করা লাগতেছে। তো এখানে হচ্ছে সেই বিষয়টা নাই, এখানে জাস্ট প্রথমে একটা ম্যাট্রিক্স ডিফাইন করে দেন মাল্টিপ্লিকেশনটা করা যায়। এবং এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কোথায় লাগে আমি ছোট করে বলে রাখি। যখন কোনো মডেল অপটিমাইজেশনের বিষয় আছে, সেখানে যে অ্যালগরিদম গুলো কাজ করে সেগুলোর আন্ডারলাইং বিষয় হচ্ছে ম্যাট্রিক্স। তো সেখানে ক্যালকুলেশন করার সময় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ইনভার্স করা, ট্রেস বের করা, এই অনেক বিষয়গুলো থাকে। তো ওইখানে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা ভেতরে কাজ করে। আমাদের হয়তো সরাসরি এটা ইউজ করার প্রয়োজন হবে না, বাট যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অপারেটরটা ইউজ করতে হবে। সো ইউজুয়াল মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা স্টার, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টারটার সামনে এবং পরে পার্সেন্টেজটা দিতে হবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ইউজুয়াল মাল্টিপ্লিকেশনের মধ্যে পার্থক্য। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শুধুমাত্র ম্যাট্রিক্স এর মধ্যেই কাজ করা যায়। এখন ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স হচ্ছে আর এ ডিফাইন করা হয় ম্যাট্রিক্স ফাংশন দিয়ে। So আমি যদি ছোট করে বলে রাখি, এইমাত্র আমরা কি দেখলাম, এটা ছিল হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। যদি এটা ছোট করে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর যেখানে 10টা এলিমেন্ট আছে, এবং এখানে শুধু মানে লেন্থই আছে, এখানে রো কিংবা কলাম সেরকম কিছু নাই। আমি যদি একটা ম্যাট্রিক্স ডিফাইন করি, ম্যাট্রিক্স সরি ম্যাট্রিক্স ডিফাইন করতে হলে আমাকে এলিমেন্ট গুলো দিতে হবে। আমি দিচ্ছি এলিমেন্ট ফর এক্সাম্পল 1 2 3 4 5 6, এবং এখানে আমি নাম্বার অফ রো এবং কলাম ডিফাইন করে দিতে পারবো। So আমি দিলাম নাম্বার অফ কলাম ফর এক্সাম্পল 3টা, তাহলে রো কয়টা হইতে হবে? যেহেতু আমি 6টা এলিমেন্ট দিছি এবং 3টা কলাম দিছি, অবশ্যই রো এর সংখ্যা 2টা হইতে হবে। তো আমি যদি এখন এটাকে রান দেই, এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল এলিমেন্ট মানে অবজেক্ট, ঠিক আছে? এখানে কলাম আছে, রো আছে, কিন্তু ভেক্টরে কোনো কলাম ছিল না কিংবা রো ছিল না, ওইটা ছিল একটা সিরিজ। সো এই ধরনের ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি আমাদের ডেটা সেটটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে ম্যাট্রিক্সে, দেন হচ্ছে সেটা নিয়ে কাজ করতে হয়। তো ভাইয়া, হ্যাঁ, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কি ডট মাল্টিপ্লিকেশন নাকি ক্রস মাল্টিপ্লিকেশন? ক্রস মাল্টিপ্লিকেশন। ডট আচ্ছা মাল্টিপ্লিকেশন আচ্ছা। আমি আমি এক্স্যাক্টলি শিওর না আপনি কোন টার্মটা ইউজ করছেন, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ডট মাল্টিপ্লিকেশন দুইটা ডিফারেন্ট। মেবি ক্রস মাল্টিপ্লিকেশনই হবে। তাহলে তো ডট মাল্টিপ্লিকেশনে তো ব্যাক তো থাকে না, এটা তো স্কেলার হয়ে যায়। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের না না, পরেই ক্যালকুলেটর হয়, কিন্তু আমি আগে বলতে চাচ্ছি থাকে। আমি বলতে আগে চাচ্ছি ওই ঠিক। ক্রস মাল্টিপ্লিকেশন টার্মটা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই যে এটা অ্যাকচুয়ালি কোনটা বোঝাচ্ছেন। তা আমি এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবেই জানি, সবাই এই হিসেবেই ইউজ করে। আচ্ছা, আম সো এই ম্যাট্রিক্স হচ্ছে 2 ডাইমেনশনাল আর ভেক্টর হচ্ছে 1 ডাইমেনশনাল, এটা বোঝার জন্য এখানে আসছিলাম। সো এই ধরনের ম্যাট্রিক্স নিয়ে যখন মাল্টিপ্লিকেশন করতে হবে তখন আর কি ওই অপারেটরটা ইউজ করতে হবে, এবং এটা শর্ত হচ্ছে যে আমি এটাকে ডিফাইন করে নেই, ম্যাট 1। সো এটাকে আমি একটা ম্যাট্রিক্সে ডিফাইন করে দিচ্ছি এবং সেটার নাম দিচ্ছি ম্যাট 1। সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তো
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে, আমি যদি দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে চাই, এই ম্যাট্রিক্সটার যতগুলা কলাম আছে, সরি রো আছে, অন্য যে ম্যাট্রিক্সটার সাথে মাল্টিপ্লাই করবো সেটার কলামের সংখ্যা সমান হইতে হবে। সো এরকম একটা রুল আছে, সেটার বেসিসে হচ্ছে এই মাল্টিপ্লিকেশনটা করা যায়। সো ম্যাট্রিক্সের ক্লাসে গিয়ে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি এক্সট্রা কথা বলবো। আজকে হচ্ছে জাস্ট একটা হালকা ধারণা দিয়ে রাখলাম, ট্রেলার ভাই সেন্টার। রো কি সমান হইতে হয় না, শুধু কলাম সমান হলে হয়, রাইট? একটা রো এর সাথে অন্যটার কলামের সংখ্যা সমান হইতে হয়। আমি এটা দেখাই তাহলে অ্যাপ্লিকেশন, তো লাইনে আসছি। আমি এটাকেই কপি করে ফেলি, জাস্ট একটা লাইন চেঞ্জ করে ফেলবো। আমি এটাকে 2 বানাই দিব, এটাকে 3 বানাই দিব। এটা যদি চেক করি ম্যাথ 2, তাহলে হচ্ছে হ্যাঁ, মানে ম্যাথ টু এর মানে যদি আমি রো এখানে 4টা দেই, মানে ওইটার মানে রো কলাম তো ঠিক থাকবে, দুই যেহেতু আছে, সেক্ষেত্রে ম্যাথ টু আহ এর রো তো আমি খেয়াল 4টা করেন, দেব। খেয়াল করেন, আমি যদি এখানে দুইটা দিই, এখানেও দুইটা দেই, আমার কত বাই কত ম্যাট্রিক্স হবে? 2 বাই 2। এখন একটা 2 বাই 2 ম্যাট্রিক্সে কতগুলো এলিমেন্ট হতে পারে? 4টা। আমার শূন্যস্থান 4টা, কিন্তু আমি এখানে কতগুলো এলিমেন্ট রাখছি? 6টা। তো সে কিন্তু বাকি দুইটার মানে জায়গা হবে না, সেই দুইটা হচ্ছে বাদ পড়ে যাবে। তো ম্যাট্রিক্স বাকি ডিফাইন করার দুইটা সময় ওইভাবে চিন্তা করতে হবে। ভ্যালু যদি না দিই আর কি, হ্যাঁ, না মানে দিলে তো সমস্যা নেই, আমি যে দুইটা দিলাম না, সেক্ষেত্রে আমি যদি এখানে 2 দেই সমস্যা নেই। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি শুধু যদি শুধুমাত্র নাম্বার অফ কলাম ডিফাইন করি বা শুধুমাত্র নাম্বার অফ রো ডিফাইন করি, আর নিজে থেকে বুঝে নিবে অন্যটা কি। যেমন এটা রান দিচ্ছি, সে অলরেডি বুঝে নিছে যে নাম্বার অফ রো কয়টা, আর আমি এখানে শুধু নাম্বার অফ রো ডিফাইন করে দিছি, সে কিন্তু বুঝে নিছে নাম্বার অফ কলাম কয়টা। তো এটা এভাবে কাজ করে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই মাল্টিপ্লিকেশন করার রুল হচ্ছে, আমি যদি এখন ম্যাট ওয়ানের সাথে পার্সেন্টেজ দিয়ে স্টার্ট দিয়ে ম্যাট টু রান দেওয়ার চেষ্টা করি, আমাকে দেখাচ্ছে নন কনফার্মেবল আর্গুমেন্টস। বাট যদি আমি এটাকে ঘুরাই দিই, ম্যাট টু এর সাথে 1 করি, তাহলে কিন্তু ঠিকই মাল্টিপ্লিকেশনটা হয়েছে। সো তাহলে রুলটা কি, কেন উপরেরটা হয় নাই, কেন নিচেরটা হইলো? এটার কারণ হচ্ছে ম্যাট টু এর নাম্বার অফ, এই কি বলে, এই এটা বোঝার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে জিনিসটা লিখে রাখা। এই মাল্টিপ্লিকেশনটা তখনই পসিবল হবে হবে যখন নাম্বার অফ রো বাই কলাম ইকুয়াল টু নাম্বার অফ কলাম বাই রো এরকম হবে। সরি, রো বাই কলাম। সো এইটা আর এইটা ইকুয়াল হইতে হবে। সো প্রথম ভেক্টর, প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সমান হইতে হবে, আদারওয়াইজ এই মাল্টিপ্লিকেশনটা হবে না, এরকম একটা এরর দেখাবে। সো এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনের ক্লাসে দেখাইলে ভালো হতো, কারণ স্লাইডে বিষয়টা সুন্দর করে দেখানো ছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক তাহলে আছে। দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে কলাম দুইটা, যেটা আবার প্রথম ম্যাট্রিক্সের রো দুইটা মিলে গেছে আচ্ছা আর আচ্ছা, কি। এটা নিয়ে আজকে কথা না বলি, আমরা অনেকের জি মাথা জি, ঢুকে যাবে। দরকার নাই, যেহেতু এটা নিয়ে ক্লাসেস। আলাদা ক্লাস আছে। আর এবার হচ্ছে রিলেশনাল অপারেটরস নিয়ে একটু কথা বলি। যে প্রথমে একটা দেখছিলাম, এটার ইউজটা আমরা চেক করছিলাম, যে দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি ইকুয়াল কিনা, সেটা হচ্ছে আমরা এটা দ্বারা চেক করি। তো সিমিলার ওয়েতে এইটা এটার চেয়ে ছোট কিনা সেই জন্য আমরা লেস দেন অপারেটর ইউজ করি। লেস দেন অর ইকুয়াল টু কেন ইউজ করা হয় এটা আশা করি দেখলেই সবার আইডিয়া হয়ে যাচ্ছে। তারপর গ্রেটার দেন কেন ইউজ করা হয়, একটা ভ্যালু অন্যটার চেয়ে বড় কিনা। গ্রেটার দেন ইকুয়াল টু কখন ইউজ করা হচ্ছে, ইকুয়াল টু বড় কিনা। সো আমি এখানে স্লাইডে অ্যাকচুয়ালি জিনিসটা সুন্দর করে দিয়ে রাখছি, এই জন্য হচ্ছে আমি কনসোলে আর যাচ্ছি না, কারণ সেম আউটপুটে অ্যাকচুয়ালি আসবে। এখন এখানে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে যেটা আসলে অন্য কোথাও থাকবে না, সেটা হচ্ছে এই লাস্টের এটা পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ। কোনো একটা স্ট্রিং বা কোনো একটা ভ্যালু কোনো একটা ভেক্টরের মধ্যে আছে কিনা সেটা চেক করা। ঠিক আছে, সো এটার এক্সাম্পলটা আমি দিই। এখানে একটা ডামি ক্রিয়েট করি, আমি নাম দেই ক্যারেক্টার, সরি x1, এরকম একটা ভেরিয়েবল নাম দিচ্ছি। আচ্ছা, ভেরিয়েবল ডিফাইন করা নিয়ে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভেরিয়েবলটা এমন ভাবে ডিফাইন করতে হবে যেন এই নামে কোনো ফাংশন না থাকে। তো যেমন আমি চাইলে এখানে ম্যাট্রিক্স নামের কোনো ভেরিয়েবল ডিফাইন করতে পারবো না, কারণ ম্যাট্রিক্স আসলে একটা ফাংশনের নাম, যে উপরে আমি এই ফাংশনটা ব্যবহার করছি। তারপর আমি এখানে সি কোনো ভেরিয়েবলের নাম লিখতে পারবো না, কারণ সি অলরেডি একটা ফাংশন। সো হয়তো দেখা গেল ভুলে আমরা এ একটা ডিফাইন করলাম, তারপর বি একটা ডিফাইন করলাম, তারপর হয়তো ভুলে সি একটা ডিফাইন করে ফেলতেছি। সো এই কাজটা করা যাবে না। সি কখনো ভেরিয়েবল হিসেবে ডিফাইন করা যাবে না, কারণ সি একটা ফাংশন।
তো সিমিলারলি আমি চাইলেই কিন্তু এই যে সাম, এটাকে ফাংশন বলতে পারবো না। খেয়াল করে দেখেন, আমি যখন কোনো একটা ফাংশন লিখতেছি, SUM, আর স্টুডিওতে কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। ঠিক আছে, এই উপরে যাই যদি যেতে থাকি, কোটি কোটি ফাংশন আছে এরকম। তারপর গতকালকে আমি লিনিয়ার মডেলের একটা ফাংশন লিখছিলাম, সো এই যে দেখা যাচ্ছে LM, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। আমি কিন্তু যখনই এই ধরনের কোনো ভেরিয়েবল ডিফাইন করব, মাথায় রাখতে হবে যে কোনো ফাংশনের নাম আমি ভেরিয়েবল ডিফাইন করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমার এই ইস্যু ক্রিয়েট হবে, যে তখন ওই ফাংশনটা ইউজ করতে গেলে দেখা যাবে ফাংশন এক্সিস্ট করে না, বিকজ আমি ওই ফাংশনটাকে একটা ভেরিয়েবল বানাই ফেলছি। সো যেটা নিয়ে কথা বলতেছিলাম, পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ ফাংশনটার ইউজ নিয়ে, এটা আসলে কিভাবে কাজ করে। So, আমি হ্যাঁ, একটা এখানে ওই যে পাইথনের যে কনভেনশন, নেমিং কনভেনশন অলমোস্ট আর এর মতো সেম সেম, সেম, হ্যাঁ। ইয়েস, সব ওকে, ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম ভেরিয়েবল নেমিং কনভেনশন ইউজ করা হয়। থ্যাংক ইউ। অ্যাপল, নোকিয়া, স্যামসাং, আমি এরকম কয়েকটা মোবাইল ব্র্যান্ডের নাম লিখতেছি। সো আমি এগুলো লিখলাম, লিখে তারপর X1 এ ডিফাইন করে ফেললাম, সরি X1 এর ভিতরে আমি সেভ করে ফেললাম। সো এই হচ্ছে আমার সেই চারটা এলিমেন্ট। এখন আমি যদি চেক করতে চাই যে ভিভো এই ব্র্যান্ড নেম গুলোর মধ্যে আছে কিনা, কিভাবে চেক করতে পারি? সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই অপারেটরটা ইউজ করতে হবে, পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ X1। আমি চেক করব যে ভিভো এই X1 এ আছে কিনা। So, আমি যদি এখন এটা রান দিই, সে আমাকে দেখাচ্ছে ফলস। তার মানে কি? তার মানে হচ্ছে এই ভিভোটা অ্যাকচুয়ালি এখানে নাই। আমি যদি অ্যাপলকে চেক করি, আমাকে অ্যান্সার দিবে যে ট্রু। এখন মাথায় রাখতে হবে যে আর কিন্তু কেস সেন্সিটিভ। আমি এখন যদি অ্যাপলকে এইভাবে চেক করি এটা আছে কিনা, সে আমাকে বলতেছে নাই, ফলস। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের যখন ভেরিয়েবলটা আমি ডিফাইন করতেছি কিংবা সেটার ভিতরে কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করতেছি, সেগুলোর কেসটা যেন সেম থাকে, কিংবা একটা কনভেনশন যেন ফলো করে। এমন যেন না হয় যে আমি একটাকে এরকম ভাবে ডিফাইন করলাম, একটাকে ছোট হাতে রাখলাম, একটাকে আবার এরকম বানাই দিলাম স্যাম সান। না, এরকম কিছু করা যাবে না, সবকিছু সেম রাখতে হবে। আদারওয়াইজ আমাদের ডেটা ক্লিনিং প্রসেসের মধ্যে একটা এক্সট্রা স্টেপ অ্যাড হয়ে যাবে, শুধু শুধু যে কাজটা আসলে না হইলেও হইতো। এখন এই সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছে যখন ডেটা কালেক্ট করে মানুষজন, ধরলাম কোনো একটা সার্ভে হইলো, সেখানে মানুষজনকে অপশন সিলেক্ট করার বদলে টাইপ করতে দেওয়া হয়েছে। তো এক একজন হচ্ছে এক এক ভাবে টাইপ করে, কেউ লিখছে ঢাকা, কেউ লিখছে ঢাকা, আবার কেউ লিখে রাখছে DHK। সো এই ধরনের ইস্যু তখন ক্রিয়েট হয় যখন হচ্ছে কি তাকে অপশন না দিয়ে লিখতে বলা হয়। আবার ডিপেন্ড করে, বিভিন্ন কেসে হচ্ছে এই ধরনের ইস্যু ক্রিয়েট হয়, তখন হচ্ছে আমাদের এই ধরনের চেকিং গুলোতে ভুল হইতে পারে। যে আমি ধরলাম এখানে চেক করতেছি ঢাকা, সে আমাকে ট্রু দিচ্ছে, ঠিক আছে, বাট DHK সেও ট্রু দিচ্ছে, কিন্তু স্মল DHK সেটা হচ্ছে আমাদেরকে ফলস দিবে। তো এইভাবে হচ্ছে এই ইন অপারেটরটা ইউজ করা যায়, এবং এই ইন অপারেটরটা অনেক ইউজফুল। এটা ফিল্টারে কাজে লাগে, এটা যদি আমি এখন ইফেলস কন্ডিশন ইউজ করি সেখানে কাজে লাগে। ভাই এখানে কি আহ, যেমন সব পাইথনে আমরা চাইলে যে সবগুলা লেটারকে করে নিয়ে পরে কাজ করতে পারি, বা লেটারকে আপার কেসে যা যে অবস্থায় থাকুক না কেন আপার কেস করে এরপরে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের মতো করে এখানে একটা প্রবলেম সলভ করতে এখানে পারি। ওটা করা যাবে, ওইটার এখানে ওরকম ফাংশন কিছু আছে। আছে? হুম হুম হুম। আচ্ছা। সামনে আমরা ডেটা নিয়ে যখন, মানে ডেটা wrangling এর যে ক্লাসটা আসবে, ওই ক্লাসে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর লজিক্যাল অপারেটর, এটা তো সেম জিনিস, আশা করি এই বিষয়গুলো আশা করি কাউকে বুঝাইতে হবে না। আর এখানে আমি ইয়ে দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি। আমার থিম ছিল ব্ল্যাক, সো থিম নিয়ে যখন কথা আসতেছে আমি বলে রাখি থিম কিভাবে চেঞ্জ করবেন। সো আপাতত আমার এই আর স্টুডিওর থিমটা হোয়াইট দেয়া, এটা থিম চেঞ্জ করতে গেলে আপনারা যাবেন টুলসে, সেখান থেকে হচ্ছে গ্লোবাল অপশনসে, সেখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স। সেই অ্যাপিয়ারেন্সে গিয়ে এই এডিটর থিমে গেলে হচ্ছে আপনারা প্রচুর থিম পাবেন। যার যেটা কমফোর্টেবল, যে নাইট মোড ইউজ করতে চাইলে এইটা ইউজ করতে পারেন, টুমোরো নাইট ব্রাইট অথবা টুমোরো নাইট। যার যেটা পছন্দ সে সেটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর হচ্ছে কমন কিছু ফাংশনস। ভাই একটু লজিক্যাল অপারেটর আগের অপারেটর গুলো জানি কি ছিল, এই যে ঠিক আমি আগের। স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা,
রিলেশনাল? রিলেশনাল অপারেটরস না। আই মিন রিলেশনাল এবং লজিক্যাল তো সেম আম, নাকি? হ্যাঁ বলা যায়, বাট এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এইগুলোকে আমরা ইউজ করতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ডিশনাল অপারেটরের সময়, যে চেক করার জন্য যে এটার থেকে ওইটার থেকে ছোট কিনা, ওইটা ওইটার থেকে ছোট কিনা। কিন্তু এইটাকে আমরা ইউজ করি হচ্ছে আহ একটা সিরিজ অফ ভ্যালুস এর মধ্যে কম্পেয়ার করার জন্য, সবগুলা ইকুয়াল কিনা, এটার সাথে ওইটা, এটার সাথে ওইটা ইকুয়াল কিনা। যেমন আমি তাহলে এখানে কোড রান করেই দেখাই, এখান থেকে হ্যাঁ, কয়েকটা নিয়ে দেখাই। এক্স এর মধ্যে আমি দুইটা নেই, একটা ট্রু একটা ট্রু। ওয়াই তে আমি দুইটা নেই, একটা ট্রু একটা ফলস। কি ছিল? সো এক্স অর ওয়াই যদি দেই, তার মানে হচ্ছে এটার সাথে এটার যে কোনো একটা ট্রু হলেই আমার আউটপুট ট্রু দেখাবে, এটার সাথে এটার যে কোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু ট্রু দেখাবে। সো আমার আউটপুট দেখাচ্ছে ট্রু এবং ট্রু। কিন্তু আমি যদি এন্ড দেই, আমাকে দুইটাই ট্রু হইতে হবে ট্রু দেখানোর জন্য। সো আমার সেকেন্ড আউটপুটটার অ্যান্সার আসবে ফলস। তো প্রথমটা ট্রু দেখাচ্ছে বিকজ এই প্রথম এলিমেন্টের সাথে এই প্রথম এলিমেন্টটা ট্রু আসছে, সেই জন্য আমাকে এখানে ট্রু দেখাচ্ছে। আর এই সেকেন্ডটার সাথে এটা মিলে নাই, এই দুইটা সেম হয় নাই, সেই জন্য হচ্ছে এখানে ফলস দেখাচ্ছে। এখন সেম আচ্ছা হওয়া মানে মানে এই না যে এখানে ফলস হলেও এখানে ট্রু দেখাবে না। আমি যদি ফলস করে দিই তো এইটা ফলস দেখাবে। মানে দুইটাই ট্রু হইলে এন্ড অপারেটরটার মধ্যে শুধুমাত্র তখনই ট্রু দেখাবে, আদারওয়াইজ এই ট্রুটা দেখাবে না। আচ্ছা, এখানে মানে আমরা দুইটা কন্ডিশন চেক করার জন্য লজিক্যাল অপারেটর বলতেছি, আর যখন আমরা ভ্যালু চেক করি, আই মিন রিলেশন দেখার জন্য, হ্যাঁ। রাইট, রিলেশন দেখার জন্য তখন আমরা রিলেশন অপারেটর। ওকে, থ্যাঙ্কস। Okay. আর এটা হচ্ছে আপনাদের প্রথম কয়েকটা ক্লাসে কাজে লাগবে, যে আমি টুকটাক মাঝে মাঝে বেশ কিছু ফাংশন ইউজ করে ফেলবো, ডিটেলস না বলেই দেখা যাচ্ছে যে আমি ভুলে ভালে ইউজ করে ফেলতেছি। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জাস্ট প্রথম দিকে একটু মাথায় রাখলে ভালো হয়, বাট মাথায় না থাকলেও সমস্যা নেই, আমি এক্সপ্লেন করে দিব। সো কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আছে যেগুলো মাথায় রাখলে ভালো। এটা হচ্ছে সাম। সাম মানে হচ্ছে আমরা টোটাল দেখি এটা দিয়ে। যেমন আমরা অনেকগুলা ভ্যালু নিয়ে যখন কাজ করতেছিলাম, ধরলাম এইটা, সো এটার টোটাল কিভাবে দেখা পসিবল। আমি যদি এইটা একটা নতুন ভ্যালু ডিফাইন করে নেই, এটা রান দিই, তো এটার সাম চেক করতে হলে আমি জাস্ট সাম ফাংশনটা লিখে ওইটার ভিতরে হচ্ছে এই ভেক্টরটা পাস করে দিব, দেন রান দিলাম, তাহলে আমাকে নাম্বারটা দেখাচ্ছে, নাম্বারটা হচ্ছে 10। সিমিলারলি অন্য যে ফাংশনগুলো আছে, মিন, ওইটার কাজ হচ্ছে এভারেজ বের করা। তো এখানে যে ভ্যালুগুলো ছিল তাদের এভারেজ কত সেটা যদি আমি জানতে চাই, আমি সামের জায়গায় দিব হচ্ছে মিন। এখন কেউ ভুলে এখানে এভারেজ লিখে ফেললেন না, কারণ এভারেজ নামে কোনো ফাংশন নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে মিন। আর তারপর হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম, মিডিয়ান। এখন এই সবগুলোর মধ্যে এই যে এতগুলো ফাংশন দেখা যাচ্ছে, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হবে আপনাদের সেটা হচ্ছে সবার লাস্টেরটা, সামারি। তো সামারি ফাংশনটা কেন বেশি ইউজ করা হবে সেটার কারণ হচ্ছে সে একই সাথে অনেকগুলো আউটপুট আমাকে দিয়ে দিবে। যেমন আমি যদি আরেকটা ভ্যালু নেই যেখানে কিছু ভেরিয়েশন আছে, এই যে এটা, সো এটা আমি রান দিই। এখান থেকে যদি আমি মিনটা রান দিই আমি একটা ভ্যালু পাচ্ছি। আমার যদি মিনিমাম দেখার প্রয়োজন হয় তখন আমি মিন লিখে এক্স লেখা লাগছে, তখন হচ্ছে মিনিমাম ভ্যালু কত সেটা দেখতে পারতেছি। কিন্তু সামারি ফাংশনটার সুবিধা হচ্ছে সে আমাকে একই সাথে বেশ কয়েকটা ইনফরমেশন দিবে। তো সামারি অফ এক্স দিলে আমি মিনিমাম ভ্যালু কত সেটা পাচ্ছি, মিডিয়ান পাচ্ছি, এভারেজ পাচ্ছি, ম্যাক্সিমাম কত সেটা পাচ্ছি, এবং ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু মানে হচ্ছে 25 পার্সেন্টাইলের ভ্যালু পাচ্ছি, এবং থার্ড কোয়ার্টাইল কিংবা 75 পার্সেন্টাইল এই ভ্যালুগুলো পাচ্ছি। সো এটা হচ্ছে সামারি ফাংশনটার সুবিধা। এবং সামারি ফাংশনটা আমি কি ধরনের অবজেক্ট এটার ভিতরে পাস করছি সেটার উপর বেস করে আউটপুটটাও চেঞ্জ করে দেয়। যেমন গতকালকে মনে আছে কিনা, আমি যখন লিনিয়ার মডেল ফিট করছিলাম এমটি কার্স ডেটা সেটটা দিয়ে, যেমন এলএম, আমি ডেটা সেটটা থেকে আরেকবার দেখে নিই, এমটি কার্স। সো এটা ছিল আমাদের এমটি কার্স ডেটা সেট। সো আমি যদি এই সামারির ভিতরে এমটি কার্সটা পাস করে দিই, খেয়াল করেন সে অ্যাকচুয়ালি পুরো ডেটা সেটের সামারিটা আমাকে দিয়ে দিছে, যে এমপিজি যে ভেরিয়েবলটা ছিল, এই যে এমপিজি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার মিনিমাম কত,
ফার্স্ট কোয়ার্টাইল ভ্যালু কত, মিডিয়ান কত, মিন কত, ম্যাক্সিমাম কত, এইভাবে যতগুলো নিউমেরিক ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবলের সামারি সে আমাকে একসাথে দিয়ে দিছে। তো এইভাবে হচ্ছে আমরা যে ডাটা সেট নিয়ে কাজ করি না কেন, প্রথমে যদি আমরা সামারিটা দেখে নিই, আমরা একটা আইডিয়া পেয়ে যাবো আমাদের ডাটা সেট সম্পর্কে। এক্সকিউজ মি। সো এরপর হচ্ছে লজিক্যাল অপারেটর। সো এই বিষয়গুলা আপাতত প্রয়োজন নাই, আমরা কন্ডিশনাল ক্লাসে গেলে হয়তো এটা লাগবে। ইজ ডট এন এ, এটা মানে হচ্ছে আমাদের ডেটা সেটে কোনো ধরনের মিসিং ভ্যালু আছে কিনা সেটা দেখার জন্য। তো যেমন এই যে ডেটা সেটটা, সরি, এই যে ভ্যালুটা আমরা ক্রিয়েট করছিলাম ভেরিয়েবলটা, যদি আমি একটা মিসিং করে দিই, মিসিংটা হচ্ছে এন এ দিয়ে ডিফাইন করা হয়, ক্যাপিটাল এন ক্যাপিটাল এ, বা নট অ্যাভেলেবল। সো এটা যদি আমি রান দিই, সামারি সামারিটা চেক করলে সেখানে দেখবো এনএস হচ্ছে একটা। সো সামারি ফাংশনটা আমাকে এইটাও দেখাচ্ছে যে কতগুলো মিসিং আছে। এবং এখানে যদি আমি ইজ ডট এন এ এটার ভিতরে এটা পাস করি, সে আমাকে দেখাচ্ছে কোন পজিশনে সেই মিসিং ভ্যালুটা আছে। সো প্রথমটায় আউটপুট দিচ্ছে ফলস, দ্বিতীয়টায় দিচ্ছে ফলস, 3 নাম্বারটায় গিয়ে সে বলতেছে ফলস, সরি ট্রু। তার মানে এই ভেরিয়েবলটার 3 নাম্বার এলিমেন্টে একটা মিসিং ভ্যালু আছে, ঠিক আছে। এবং এখানে আরেকটা ফাংশন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে হুইচ। হুইচটাকে যদি আমি এটার ভিতর দিয়ে দিই, হুইচ, দেন যদি রান দিই, সে অ্যাকচুয়ালি আমাকে পজিশনটা বলবে যে 3 নাম্বার পজিশনে মিসিং ভ্যালু আছে। So আমার ডেটা সেট তো এখানে ছোট ছিল, সেই জন্য হচ্ছে আমরা ট্রু ফলস দিয়ে দিয়ে হয়তো হিসাব করতে পারছি যে কত নাম্বারে এই মিসিং ভ্যালুটা আছে। কিন্তু যদি এটা অনেক বড় হইতো সেক্ষেত্রে আমাদের পজিশনটা এভাবে দেখা লাগতে পারতো যে কত নাম্বার পজিশনে আমাদের মিসিং ভ্যালুটা আছে। হুইচ ফাংশনটা এভাবে ইউজফুল হইতে পারে, এটা হচ্ছে সেটা। আর এনি ফাংশনের কাজ হচ্ছে যে আমাদের ডাটা সেটে অন্তত একটা কন্ডিশন ফিল করে কিনা। যেমন এখানে যদি আমি এনি রান দিই, হুইচ, সেটা আমি ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট কিভাবে করলাম? ডুপ্লিকেট করলাম হচ্ছে শিফট অল্ট ডাউন কি, ঠিক আছে, শিফট অল্ট ডাউন, তাহলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে নিচে একটা লাইন চলে আসছে। এখন আমি হুইচটাকে চেঞ্জ করে এনি দিয়ে দিব। তো এনির কাজ হচ্ছে এটার ভিতরে যা আছে সেখানে অন্তত একটা ট্রু আছে কিনা সে আমাকে বলবে। তো আমি এটা রান দিলাম, সে আমাকে বললো ট্রু। তার মানে এই যে আমাদের উপরে যেটা ছিল সেখানে একটা ট্রু ছিল। সো এখানে যদি আমি এটা আবার অ্যাকচুয়াল একটা ভ্যালু বানাই দিই, তারপর এটা রান দিই, তো তখন কিন্তু আমাকে ইজ ডট এন এ কোনো ট্রু আউটপুট দেবে না, সে বলবে সবগুলোই ফলস। এবং সেখানে হুইচ রান দিলেও আমাকে বলবে না, সেখানে আসলে বলবে ইন্টিজার অফ 0, মানে কোনো লেন্থ নাই, কোনো এলিমেন্ট নাই, এটার মানে হচ্ছে কোনো এলিমেন্ট নাই। এবং আমি যদি এনিটা রান দিই, সে আমাকে বলছে ফলস, তার মানে কোনোটাই ট্রু না, সবগুলোই ফলস। আর অল এর কাজ হচ্ছে সবাই সিমিলারলি ট্রু হবে কিনা সেটা দেখার জন্য, যে অল অল দিয়ে যদি আমি দেখি ইজ ডট এন এক্স কিনা, সে আমাকে বলতেছে ফলস, কারণ এটার ভিতরে সবাই তো ট্রু না। কখন আমাকে ট্রু দিবে? যখন ভিতরে সবাই ট্রু হবে, তখন আমাকে এটা ট্রু ভাইয়া আউটপুট এটা দিবে। হলো যে আপনার কি বলে এনি হলো যে যদি যে কোনো একটা যদি নাল হয় সে এরকম, নাকি জাস্ট যে কোনো একটা ট্রু এইভাবে বলবো কোনটা? আহ, এটা এটা দেখলে ক্লিয়ার হবে না। আমার মনে হয় আমি যদি ভিতরে ভ্যালু গুলো দিয়ে দিতাম তাহলে বুঝতে সুবিধা হতো। ফলস ফলস ফলস। সো দেখেন, Alright. এন এর ভিতরে আমি একটা ভেক্টর দিলাম যেখানে সবাই ফলস, ওকে। সো সে আমাকে আউটপুটে দিবে ফলস। এনি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করতেছে যে লিস্ট একটা ট্রু আছে কিনা, ঠিক আছে। আচ্ছা। আর অল টেস্ট করতেছে যে সবগুলো ট্রু কিনা। হুম, সেই ট্রু আপনার মিসিং ভ্যালুকে রেফার করতে পারে বা অন্য কিছুকে রেফার হ্যাঁ, যে করতে কোনো পারবে। কিছুকে রেফার করতে পারে। তো আমি এখানে জিনিসটাকে ইউজ করছিলাম মিসিং ভ্যালু বোঝানোর জন্য, তো আমি আচ্ছা আচ্ছা। সরাসরি অ্যাপ্লিকেশনে চলে গেছিলাম, ঠিক আছে। জি। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া প্লিজ। এনি তো হচ্ছে আপনি যে কোনো একটা উম, যদি অ্যাটলিস্ট একটা থাকে সেটা আপনি দেখাবেন, তো ওটা তো তখন আপনাকে ট্রু দেখাবে যেহেতু একটা এনে আছে। হুম। তো এনিটাকে আমি কি সামের ভিতর দিতে পারি না যে আমার টোটাল কতগুলো আছে? এটা কি পসিবল নাকি?
মানে আমার উম, নাল ভ্যালু কতগুলো আছে ওই না 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 সাম ফাংশনের ভিতরে কি দেওয়া যাবে? না, এটা দেওয়া যাবে না, বরং আমি ইজ ডট এন এটাকে সামের ভিতর দিতে পারবো। ইজ ডট এন এটাকে আমি সামের ভিতর দিতে পারবো। যেমন আমি যদি এখানে একটা এনে দিলাম, এখানে আমি আরেকটা এনে ইন্ট্রোডিউস করি, তাহলে আমার এখানে দুইটা এনে আছে, রাইট? ট্রু এবং ট্রু। এবং মনে আছে কিনা ক্লাসের শুরুতে বলতেছিল যে ট্রু মানে অ্যাকচুয়ালি ওয়ান, ফলস মানে অ্যাকচুয়ালি জিরো, রাইট? সো আমি যদি এখন এইটাকে সাম করে দেই, ইজ ডট এন অফ এক্স, আমি অ্যাকচুয়ালি অ্যান্সার পাবো টু। ঠিক আছে? সো এখান থেকে আমি নাম্বার অফ মিসিং ভ্যালু কয়টা সেটা পেয়ে যাচ্ছি এই জিনিসটা থেকে। আমার একটা প্রশ্ন ছিল যেটা কিছুক্ষণ আগে চলে গেছে, আপনি যখন দেখাচ্ছিলেন ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড কোয়ার্টাইল, তো তখন করতে পারিনি প্রশ্নটা। সেটা ছিল যে আপনার বক্স প্লট ছাড়াও এই এই ফার্স্ট কোয়ার্টাইল থার্ড সেকেন্ড কোয়ার্টাইলের কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা? আম, না, বক্স প্লটের মাধ্যমে আমরা ডেটার ডিস্ট্রিবিউশনটা কিরকম, কতটুকু স্কিউনেস আছে না আছে সেই বিষয়টা জানতে পারি। সো আমরা নিউমেরিক্যালি জানতে চাইলে হচ্ছে এই ভ্যালুগুলো এখান থেকে দেখতে পারি, আদারওয়াইজ বক্স প্লট এনাফ। মানে বক্স প্লট ছাড়া আসলে আর কোনো ইউজ নাই। না, এটা কারণ আমি শুধুমাত্র বক্স প্লট সম্পর্কে জানি, অন্য কোথাও অ্যাপ্লিকেশন আছে কিনা জানতাম না, তাই তাহলে আমি না, বললাম। এটা তো জাস্ট মানে এক্সপ্লোর করার জন্য, ডেটাটা এক্সপ্লোর করে দেখার জন্য ইউজ করা হয়। সো বক্স প্লটটা যেহেতু ওই এক্সপ্লেনেশনের মানে এক্সপ্লেন করার জন্যই আমরা ইউজ করি, সো আসলে এটা ছাড়া আর তো কোনো ইউজ হয় না। মানে হচ্ছে আউটলায়ার ডিটেকশনের জন্য Q1 Q3 তো ইউজ করা হচ্ছে, রাইট? বক্স প্লটের মাধ্যমে যেটা করা হয়। উম, জি, বুঝতে পারছি। আমরা আসবো, অনেক কথা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, সবগুলো আমরা সামনে সামনে আসবে। আমি এখন চ্যাটের কোশ্চেনের অ্যান্সার গুলো দিব। ক্যান উই রাইট ইন স্ক্রিপ্টস অনলি ওয়ান উইন্ডো, আদার্স ওয়ান মিনিমাইজ? আচ্ছা, ভালো কথা, আমরা কিন্তু এট এ টাইম কয়েকটা স্ক্রিপ্ট ইউজ করতে পারি। যে এখানে আমি ক্লাস 2 এর স্ক্রিপ্ট ওপেন করে রাখছি, আমি চাইলে এখানে অন্য একটা স্ক্রিপ্ট ওপেন করতে পারতাম। আমি রিসেন্ট কয়েকটা ফাইল যদি ওপেন করি, যেমন এই ফাইলটা যদি ওপেন করি, তো এখানে একটা স্ক্রিপ্ট আছে, এখানে একটা স্ক্রিপ্ট আছে। আমি চাইলে এখানে কিছু কোড লিখতে পারি, সেটা রান দিতে পারি, দেন আবার এখানেও কিছু কোড রান দিতে পারি। সো এট এ টাইম আমি দুইটা কোড রান দিতে পারি, এবং মজার বিষয় হচ্ছে কোডগুলো কিন্তু সব সেম কনসোলেই থাকবে। ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমি এখানে যেটা রান দিচ্ছি সেটার সাথে কিন্তু এটা রিলেটেড, আমি এখানেও সেটা রান দিলে এর সাথে রিলেটেড হয়ে যাবে। সো এমন না যে দুইটা আলাদা উইন্ডো ওপেন হবে, দুইটা আলাদা আর স্টুডিও ওপেন হবে। আমি যদি দুইটা আলাদা আর স্টুডিও ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে নতুন একটা প্রজেক্ট হিসেবে ওপেন করতে হবে। এখন প্রজেক্টের পার্ট গুলোতে আমি এখনো আসি নাই, প্রজেক্টের পার্ট গুলো আমি পরে দেখাবো। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমরা হুম যে এখানে যে সামারি ফাংশনটা দেখলাম, স্ট্যাটিস্টিক্যাল যে সামারি ফাংশনটা দেখলাম, হুম এটা কি ওই যে পাইথনে যেরকম পান্ডাস এর ভিতরে লাইব্রেরি, ডেসক্রাইব। মানে আমি একটু মানে যেটা না জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে সামারি ফাংশনটা আর এর ক্ষেত্রে বিল্ট ইন, হ্যাঁ, আর বিল্ট ইন। আর পান্ডা তো লাইব্রেরি। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ জি। ওকে। আর হচ্ছে X C13 এর মধ্যে যদি নিউ ভ্যালু অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? ভালো কোয়েশ্চেন। সো আমি ধরলাম এই যে এক্স একটা ইনক্লুড করে রাখছি আমি, এক্স এর মধ্যে এখন কি আছে? এক্স এর মধ্যে এখন এই পাঁচটা ভ্যালু আছে, এবং আমি চাচ্ছিলাম এক্স এর সাথে নতুন একটা ভ্যালু অ্যাড করব। কিভাবে করা যেতে পারে? আমি সি দিয়ে এক্স দিয়ে ওই ভ্যালুগুলো দিয়ে দিব। ধরলাম 34, আরে কি হইলো, 100। তাহলে কি হবে? এক্স এর ভ্যালুগুলো থাকলো, সেটার সাথে হচ্ছে লাস্টে 34 এবং 100 অ্যাড হয়ে যাবে। 34 100 লাস্টে অ্যাড হয়ে গেছে। তো অবশ্যই মাথায় রাখতে হবে ডাটা টাইপ কিন্তু সেম হতে হবে। এখানে যেগুলো যেহেতু এখানে নিউমেরিক ছিল, এখানে আমি নিউমেরিক ডাটা ইউজ করছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কোন একটা ইন্ডেক্সে অ্যাড করতে পারবো, আজ ইনসার্ট? মাঝখানে কোনো একটা স্পেসিফিক জায়গায় যদি আমি ইউজ করতে চাই ওইভাবে ইউজ করা যাবে না, বাট আমি সিলেক্ট করে মাঝখানে ইউজ করতে পারবো। যেমন এভাবে চিন্তা করি, আমি চাচ্ছি এক্স এর এই যে 45 এর পরে হচ্ছে ধরলাম একটা নাম্বার আমি অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে? সো আমি করতে পারি এইভাবে, একটু টুইক করে, যে প্রথম তিনটা সি দিয়ে, প্রথম তিনটা, তারপরে আবার সি, সরি, এক্স দিয়ে 4 থেকে লাস্ট পর্যন্ত। সো লাস্ট কয়টা আছে আমি জানি না, আমি কি করতে পারি, আমি লেন্থ ফাংশনটা ইউজ করে এক্স এর আসলে কতগুলা এলিমেন্ট আছে সেটা জানতে পারি। So, আমি যদি এইটুকু রান দিই, আমি অ্যাকচুয়ালি জানতে পারতেছি যে এখানে অ্যাকচুয়ালি 7 আছে। So, আমি সরাসরি এখানে এটা পাস করে দিলাম।
দেন এটিও ক্লোজ করে দিই। এবার আমি মাঝখানে এই জায়গায় কমা দিয়ে এই জায়গায় সেই ভ্যালুগুলোকে দিব যাদেরকে আমি মাঝখানে চাচ্ছি। So, আমি চাচ্ছি 0। ওকে, এটা রান দিলাম, তার হচ্ছে মাঝখানে ওই 0টা চলে আসছে। তো আমাকে এত বেশি লেখা লাগতেছে এইটুকুর জন্য যে আসলে এরকম কোনো কিছু কখনো প্রয়োজন হবেও না। আর হইলে অন্যান্য ওয়ে আছে, সেটা একটা স্পেসিফিক ভেক্টরে আসলে কখনো এই কাজ করা হয় না, করা গেলে মানে করার প্রয়োজন হলে আমরা ডেটা ফ্রেমে করব। সো এটা পরবর্তীতে আসতেছে। এটা ভাই আমরা কি করলাম, আমরা জাস্ট মানে পজিশনটা হ্যাঁ হ্যাঁ, শুরুর পজিশনটা জন্য ধরে, শেষের জন্য, হ্যাঁ শুরুর রাইট, জন্য শেষের জন্য ডিফাইন করে দিয়ে মাঝখানে একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এগুলো এগুলো হচ্ছে প্রোগ্রামিং প্রবলেম, মাথা খাটায় খাটায় অ্যান্সার বের করার জিনিস। তো শুরুর দিকে এই ধরনের মাথা খাটাইলে ভালো হয়, অনেক লজিক ডেভেলপমেন্টে হেল্প করে। শুরুর দিকে জি এই ধরনের প্রবলেম সলভিং ভালো হয়। আম, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি সামনে দেখাই দেখাই জিনিসগুলো। রাউন্ড, ফ্লোর, সিলিং, এই তিনটা কপি করে নিয়ে আসি, কারণ তিনটা দেখাইতে হবে একসাথে। এখানে রাউন্ড যদি দেখি আমি, ধরেন আমি কয়েকটা ডেসিমাল নাম্বার দিচ্ছি, 32 পয়েন্ট সামথিং, অনেক বড়। আরেকটা নাম্বার দিচ্ছি 45 পয়েন্ট সামথিং, অনেকগুলা। তো এখন যদি আমি এটাকে রান দেই, আমি জাস্ট দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 34। এখানে যে ডেসিমাল গুলা ছিল সেই ডেসিমাল গুলো কিন্তু এখন আর নাই। তার মানে হচ্ছে আমি রাউন্ড ফাংশনটা দিয়ে এই ডেসিমাল গুলাকে কম বেশি করতে পারি বা কতগুলো নিতে চাই সেটা দেখতে পারি। এখন রাউন্ডের বাই ডিফল্ট হচ্ছে যে সে কোনো ডেসিমাল প্লেস নিবে না। বাট আমি যদি স্পেসিফিক কয়েকটা ভ্যালু নিতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে তো আমি ভেক্টরটা পাস করে দিলাম, রাইট? আমি ভেক্টরটাকে অন্য কোথাও সেভ করি আমার সুবিধার্থে। নাম দিয়ে, সরি, নাম দিয়ে সেভ করছি, নাম বা নাম 1, সেরকম একটা নাম দিয়ে সেভ করলাম। সেভ হইলো। এটার ভিতরে আমি নাম 1টা পাস করে দিলাম, সো আমার সেম আউটপুট আসার কথা আসছে। এখানে আমি যদি আর্গুমেন্ট সেট করে দেই যে তুমি কতগুলা ডিজিট নিবা, ডিজিটস ইকুয়াল হচ্ছে 3 ডিজিট পর্যন্ত তুমি নাও, তাহলে যদি রান দেই তাহলে দেখা যাচ্ছে যে সে 3 ডিজিট পর্যন্ত ভ্যালু নিচ্ছে। সিমিলারলি আমি যদি 2 দিয়ে দিই তাহলে সে 2 ডিজিট পর্যন্ত ভ্যালু নিবে। এটাই ছিল রাউন্ডের কাজ। এবং ভাই আপনার ধরেন 34.45 আছে, এখানে যদি 5 করি, 5 করি বলতে, ফোরটাকে 5 করে দেন, ওই যে 34.4টাকে যদি 5 করে দিই, আহ, হ্যাঁ তাহলে কি হবে? মানে এখানে রান করতে গেলে আপনার এটাকে সে ও আচ্ছা ও, আচ্ছা, আমি আপনি হয়তো চাচ্ছিলাম জানতে যে এটাকে চাচ্ছেন যে যদি কোনো এটা এটা রাউন্ডে সিলিং এর কথা ফিক্স বলতেছে, হয়ে সিলিং। যাবে কিনা। না, এটা না, এই আপনার রাউন্ড করার ক্ষেত্রে এটা সিলিং এর মতো করে সিলিং করে দেয় কিনা, আপনার আমরা যদি ডিজিট ইয়া করে স্পেসিফাই না করে দিই রাউন্ডে। ফ্লোরের কাজটা দেখি আগে। আমি হয়তো আপনার কোয়েশ্চেন বুঝতেছি না, বাট আমি আশা করি কয়েকটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার না হইলেও সমস্যা নেই, এগুলো ট্রায়াল এন্ড, আচ্ছা ফ্লোরের সিলিকে তো এইগুলো নাই, এখানে তো ডিজিট নাই। ফ্লোরের কাজ হচ্ছে এই যে এটা 5 ছিল, তো এটা 35 হয়ে যাওয়া উচিত সিলিং। আর ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে সে নিচের দিকে নেমে যাবে। যদি সেটা 4 থাকে তাহলে সে হচ্ছে ফ্লোর 23-তে চলে আসছে। এখানে 5 ছিল, সে নিচের দিকে নেমে আসছে 34। আর সিলিং এর ক্ষেত্রে উপর দিকে চলে যাবে। সে যদি 23 থাকে সেটা হচ্ছে 24 হয়ে যাবে এই ডেসিমাল থাকার কারণে। আর সে যদি আহ, কোনো ডেসিমাল ভ্যালু থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে 35 হয়ে যাবে সিলিং এর মধ্যে। সিলিং এর কাজ হচ্ছে আপ নিয়ে যাবে, উপরের দিকে নিয়ে যাবে, আর ফ্লোর হচ্ছে নিচের দিকে নামায় আনবে। আপনি কি এটাই জিজ্ঞেস করতেছিলেন? না, আমি চাচ্ছি যে রাউন্ড কি একইভাবে সিলিং এর মতো কাজ করে কিনা, রাউন্ড থেকে আমরা যদি আর্গুমেন্ট সেকেন্ড প্যারামিটার বা আর্গুমেন্ট তুলে দিই তাহলে কি হয়। তাহলে জাস্ট ওই এই যে এটা সিলিং ও কই গেল, আমি রাউন্ড কাজ করি। করবে না, সিলিং এর মতো কাজ করবে না। এখানে রাউন্ডের রুলটা হচ্ছে যে ডেসিমাল ভ্যালুটা যদি 0.4 বা তার চেয়ে নিচে হয় তাহলে এটা যা আছে তাই থাকবে। আর ডেসিমাল এটা যদি 0.5 বা তার বেশি হয় সেক্ষেত্রে এটার সাথে এক অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে রাউন্ডের রুল। ওটা সিলিং এর মতোই তো। না, সিলিং এরটা হচ্ছে
এখানে যদি কোনো ডেসিমাল থাকে সেক্ষেত্রে এটা 23 এর জায়গায় 24 হয়ে যাবে। ডাজন্ট ম্যাটার এটা 0.4 নাকি 0.1। আমি যদি ও পয়েন্ট আচ্ছা ওয়ান আচ্ছা করে আচ্ছা। দিই, এটা যদি 0.1 করে দিই, এবং আমি যদি সিলিংটা চেক করি, আপনি দেখেন যে 24 হয়ে গেছে। ও এটা 5 আর 4 এটাকে সে ইয়ে করবে না, হ্যাঁ, কেয়ার করবে না। সে হচ্ছে এটাকে কেয়ার করবে না, আপনার মানে ভ্যালু যাই হোক না কেন সে এটাকে উপরে উপরে তুলে নিয়ে যাবে। ওকে ওকে ওকে, গট ইট। আর তারপর হচ্ছে এখানে কিছু ম্যাথমেটিক্যাল অপারেটর আছে, স্কোয়ার রুট কিভাবে করে, অ্যাবসলিউট ভ্যালু কিভাবে নেয়, লগ কিভাবে নেয়, এক্সপোনেনশিয়াল কিভাবে নেয়। সো এটা দেখাইতে হবে না আশা করি। আর এই জিনিসগুলো হচ্ছে আগামী দিন আমরা ভেক্টরের এক্সাম্পল যখন দেখবো তখন দেখবো এটা। আর এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো আগামী দিন দেখবো আমরা। আর এই জিনিসগুলো আসবে হচ্ছে যেদিন আমরা ফাংশন নিয়ে কাজ করব, ফাংশন এবং প্যাকেজ নিয়ে কাজ করব, সেই দিন হচ্ছে আমাদের ইউটিলিটি প্যাকেজগুলো প্রয়োজন হবে। তবে এদের মধ্যে হেল্প যে ফাংশনটা দেখতেছেন এটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। কিভাবে? এখানে যদি আমি এই যে এইমাত্র যেটা নিয়ে কথা হচ্ছিল রাউন্ড এবং সিলিং, আমি যদি হেল্প দিয়ে এটার ভিতরে ফাংশনটার নাম দিয়ে সার্চ দেই, তাহলে খেয়াল করেন এখানে ডান পাশে হেল্প উইন্ডোতে এই সম্পর্কে সব ডিটেলস চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, ঠিক আছে? এটা হচ্ছে আর্ট ডকুমেন্টেশন। এবং আমার দেখা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সবচেয়ে ভালো ডকুমেন্টেশন হচ্ছে আর এর। পাইথনের ডকুমেন্টেশন জঘন্য, আর এর ডকুমেন্টেশন ওয়ান অফ দ্য বেস্ট। কেন বেস্ট কারণটা বলি, এটা হচ্ছে আমাদের টাইটেল, ডকুমেন্টেশনের টাইটেল। এখানে হচ্ছে ডেসক্রিপশন আছে যে কোন ফাংশনটার কাজ কি। আপনি যদি এখানে এক নজর পড়েন আইডিয়া হয়ে যাবে যে এখানে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে। তারপরে এখানে ইউজেসটা কিরকম হয়, যে এখানে কি কি নিতে পারে এই ফাংশনটা। তারপরে হচ্ছে আর্গুমেন্ট গুলা কি কি হয়, এগুলো হচ্ছে আর্গুমেন্ট। যে আমি এখানে একটা প্রথমে ভ্যালু দিলাম রাউন্ডের মধ্যে, এটা হচ্ছে একটা ফার্স্ট আর্গুমেন্ট এক্স, এবং সেকেন্ড আর্গুমেন্টের নাম ছিল ডিজিটস, যেটা আমি ভ্যালুটা অ্যাসাইন করে দিছিলাম, এই যে এখানে যেটা আমরা লিখছিলাম 2 বা 1 যাই হোক। সো এখানে হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে সেই জিনিসটা পেয়ে যাচ্ছি। এবং আরো মজার বিষয় হচ্ছে আমি যদি নিজের দিকে নামি, আমি অ্যাকচুয়ালি এখানে এক্সাম্পল দেখতে পারবো, যেখানে এক্সাম্পল কোড দিয়ে দিছে এবং পাশে হচ্ছে কমেন্টও দিয়ে দিছে যে কোন কোডের কাজ কি। এবং এখানে যদি রান এক্সাম্পলস আপনি ক্লিক করেন, এখানে অ্যাকচুয়ালি জিনিসগুলো রান হবে। সো এটা হচ্ছে মার্কডাউন ফাইল, এখানে রেন্ডার হয়ে আমাকে আউটপুট সহ দেখাবে, যে আমাকে দেখাচ্ছে যে এইটা রান হইলে আউটপুটটা এরকম হয়, এটা রান হইলে আউটপুটটা এরকম হয়, এটা রান হইলে আউটপুটটা এরকম হয়। সো এখানে হচ্ছে কোড সাথে আউটপুট সবকিছু এখানে দেখাই দিবে। সো এভাবে হচ্ছে আপনি অন্যান্য যত ফাংশন আছে সব ফাংশনের হেল্প হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারেন চাইলে। যেমন উপর একটা যদি আমি নেই এনি, এটার হেল্পটা যদি দেখি, তাহলে কি হচ্ছে, এটা দেখাচ্ছে যে আর সেম ভ্যালুস ট্রু, আর সাম ভ্যালুস ট্রু। সো এটা দিয়ে হচ্ছে কোনো একটা ভেক্টরের এক দুইটা ট্রু আছে কিনা, কোনো লিস্ট একটা ট্রু আছে কিনা সেটা দেখা হয়। So, মানে লিখে আছে ইজ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ভ্যালুস ট্রু। সো ডিটেলসটা এখানে আমরা পেয়ে যাবেন। So, যতগুলো ফাংশন আছে এখানে সবগুলো ফাংশনের ডিটেলস আপনি আপনি হেল্পের মাধ্যমে পেয়ে যাবেন এটার মাধ্যমে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখে নেই, না থাকলে আজকে এই পর্যন্তই। আমি হচ্ছে স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দিব, কোডের যে স্ক্রিপ্টটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব।